ওকে, এবার ক্লিয়ার। হুম 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 হুম। ওকে ওকে, এবার তাহলে আমাদের সাউন্ড কোয়ালিটি ক্লিয়ার আছে যখন, তখন আমরা একটু জিনিসটা পড়াশোনার দিকে শুরু করতে পারি, তাই না? আচ্ছা, তো চলো তাহলে আমরা আমাদের পড়াশোনাটা আল্লাহর রাস্তায় শুরু করি। তো তোমাদের অনেক মোটিভেশন দিলাম, কিন্তু মোটিভেশনটা আসলে সাউন্ড কোয়ালিটির জন্য মোটিভেশনটা বিকৃত হয়ে গেল। মোটিভেশনটা অনেকে শুনলে না। আমি আরেকবার বলি, শর্টকাটে বলি। শর্টকাটের যে কথাটা বলছি সেটা হচ্ছে, তোমাদের হাতে সময় কিন্তু নির্দিষ্ট। যেহেতু সময় নির্দিষ্ট, সময়ের পরিমাণটা যে অনেক ভালো মতো পড়াশোনা করে তার কাছেও নির্দিষ্ট, তোমার কাছেও নির্দিষ্ট। যে অনেক ভালো পড়াশোনা করে কিংবা একসাথে অনেক কিছু ম্যানেজ করে, সে দেখবা সময়টা অনেক ভালো ইউটিলাইজ করতে পারে। কোন জায়গায় কতটুকু সময় দিচ্ছে এই জিনিসটা সে হিসাব করতে পারে। কিন্তু আমরা আমরা মানে ম্যাক্সিমাম সময় এটা হিসাব করি না। আমরা রিলস দেখতে ঢুকলে 5 মিনিটের রিলস 2 ঘন্টা দেখি। তারপরে শর্টস দেখতে ঢুকলে 5 মিনিটের শর্টস দেখার জন্য 2 ঘন্টা শর্টস দেখি। তো তারপর আমাদের কাছে এটা কোনো হিসাব থাকে না। একটা সময় মনে হয় অনেক শর্টস দেখছি, থাক এখন আর থাক, কিন্তু মাথা ব্যথা করে অনেক রিলস দেখার পর। তারপরে একটু মন কেমন কেমন জানি করে, একটু পড়তে অত মন চায় না, তাই না? সো টাইম অডিট করাটা খুব দরকার, যে তুমি কোন টাইমটা তো কতটুকু জায়গায় কতটুকু ইনভেস্ট করতেছো। ঠিক আছে, এটা ছিল আজকের টিপ অফ দ্য ডে। এটুকু জানার পর আসলে আমরা তাপগতিবিদ্যা পড়াটা একটু শুরু করি। ঠিক আছে, এখন তাপগতিবিদ্যায় আমরা এতক্ষণ অনেক কিছু শিখেছি, অনেক জিনিসপত্র দেখেছি। আজকে আমরা রুদ্ধতাপীয় পদ্ধতি সম্পর্কে একটু আলোচনা করব। তো কথা হচ্ছে, রুদ্ধতাপীয় এই জিনিসটা আসলে কি জিনিস? হ্যাঁ, রুদ্ধতাপীয়। রুদ্ধতাপীয়, রুদ্ধ শব্দের অর্থ হচ্ছে আবদ্ধ বা বন্ধ, বন্ধ। আর তাপীয় মানে হচ্ছে তাপ জাতীয় অবস্থা। তো রুদ্ধতাপীয়, তোমরা অনেক সময় দেখবা বিভিন্ন জায়গায় আমরা বিভিন্ন কিছু কনস্ট্যান্ট ধরি। যেমন কথার কথা, কথার কথা, টি কখন কনস্ট্যান্ট থাকে? টি কখন কনস্ট্যান্ট থাকে? যখন সেটা সমষ্ণ হয়। টি কনস্ট্যান্ট থাকে যখন সেটা সমষ্ণ হয়। আবার আমরা দেখেছিলাম পি কখন কনস্ট্যান্ট থাকে? পি কনস্ট্যান্ট থাকে যখন এটা সমচাপীয় হয়, মনে মনে পড়ে? তারপরে তোমরা ভি কখন কনস্ট্যান্ট থাকে? যখন এটা সম আয়তন হয়, তাই না? ঠিক তেমনি যখন যখন কিউ 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 কি জিনিস? কিউ হচ্ছে তাপ। যখন তাপ কনস্ট্যান্ট থাকে আমরা সেটাকে বলি রুদ্ধ তাপীয় প্রক্রিয়া। যখন তাপ কনস্ট্যান্ট থাকে আমরা বলি রুদ্ধ তাপীয় প্রক্রিয়া। তাহলে কিউ, কিউ তো তাপ, কিউ কনস্ট্যান্ট থাকবে কোন পদ্ধতিতে? রুদ্ধ তাপীয় পদ্ধতিতে কিউ কনস্ট্যান্ট থাকবে। এখন কিউ কনস্ট্যান্ট যদি থাকে, তাহলে আমরা তাপগতিবিদ্যার সূত্র অনুসারে কি জানি? আমরা জানি ডেল কিউ, মানে তুমি যতটুকু তাপ প্রদান করবা সেই তাপটা দুইটা খাতে ব্যয় করা হবে। এক, সেই তাপ দিয়ে কিছু পরিমাণ অন্তস্থ শক্তির পরিবর্তন হবে, এবং তারপর বাকিটুকু শক্তি দিয়ে কিছু পরিমাণ কাজ করা হবে। এটা তো আমরা পড়েছিলাম, এটা তো আমরা পড়েছিলাম। আচ্ছা, এটা একটু চিকন করি আমি। ওকে, এটা ছিল আমাদের তাপগতিবিদ্যার প্রথম সূত্র। এখন দেখো, কিউ যদি কনস্ট্যান্ট হয় মানে তাপের কোনো পরিবর্তন হচ্ছে না। তাপের কোনো পরিবর্তন হচ্ছে না, তাহলে আমি কোনো তাপ দিচ্ছিও না, কোনো তাপ নিচ্ছিও না। তাপ আমি হাতে দিচ্ছি না তাপে। তার মানে আমি বলতে পারি এখানে ডেল যে কিউটা আছে, ডেল কিউ এর মানটা কিন্তু শূন্য। তার মানে এখানে ডেল কিউ এর মানটা কিন্তু শূন্য হবে। আচ্ছা, ডেল কিউ এর মান যদি তুমি এখানে শূন্য বসাও, ডেল কিউ এর মান আমি এখানে শূন্য বসাতে চাই, তাহলে কি হবে? আমার এখানে শূন্য ইকুয়ালস টু অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন প্লাস আমার কৃত কাজ। এখন দুইটাকে আমি একপাশে রাখতে চাই না, একটাকে এই পাশে আমি নিয়ে আসি। যদি আমি ধরো কাজটাকে নিয়ে আসলাম, তাহলে অন্তস্থ শক্তির পরিবর্তনটা কি থাকবে? আচ্ছা, যদি এটাকে আমি এপাশে নিয়ে আসি, এটা মাইনাস হবে এবং এটা হবে ডেল ইউ। তাই তো? আমি একটু সুন্দর করে যদি লিখি যে কৃত কাজ ইকুয়ালস টু মাইনাস ডেল ইউ, বুঝতে পারো? বুঝতে পারো আমি কি লিখলাম? আমি বললাম যে কৃত কাজ অন্তঃস্থ শক্তির পরিবর্তনের নেগেটিভ। এই কথাটার অর্থ কি? এই কথাটার অর্থ হচ্ছে, যতটুকু কাজ পাওয়া যাবে, যতটুকু কাজ পাওয়া যাবে অন্তঃস্থ শক্তির পরিবর্তন হবে তার ঋণাত্মক। কাজ হবে অন্তঃস্থ শক্তির পরিবর্তনের ঋণাত্মক। কথাটা আমরা বুঝলাম না, কথাটা ফিল করতে পারলাম না, কথাটা একটু ফিল করার চেষ্টা করি। কথাটা কি বুঝায়? কথাটা বুঝাচ্ছে যে যদি তোমার কৃত কাজ হয় 100 জুল, তোমার কৃত কাজ যদি হয় 100 জুল, তাহলে এখানে একটা মাইনাস দাও। তাহলে অন্তঃস্থ শক্তির পরিবর্তন কত হইলে এটা সমান হবে? হ্যাঁ, এটা -100 জুল হতে হবে, তাই না? -100 জুল, তাহলে তো এই দুটো সমান হবে, এই যে মাইনাস মাইনাস কাটাকাটি হয়ে 100 সমান হবে, তাই তো? তাহলে আমি কি বললাম? যদি কৃত কাজ 100 জুল হয়, অন্তঃস্থ শক্তির পরিবর্তন -100 জুল হতে হবে। অন্তঃস্থ শক্তির পরিবর্তন, যে কোনো কিছুর পরিবর্তন মাইনাস হওয়ার কথা অর্থ কি? যে কোনো কিছুর পরিবর্তন মাইনাস হওয়ার অর্থ কি? মানে কমে যাওয়া। মনে আছে আমরা পড়েছিলাম অন্তঃস্থ শক্তির পরিবর্তনের মান বা অন্তঃস্থ যে ডেল ইউ, এটা নেগেটিভ কখন হয়? যখন অন্তঃস্থ শক্তি কমে যায়। মনে পড়ে? আগের ক্লাসগুলোতে আমরা পড়েছিলাম। আবার এটা পজিটিভ হলে কি হয়? ডেল ইউ পজিটিভ হলে কি হয়? অন্তঃস্থ শক্তি বৃদ্ধি পায়।
আর ডেল ডাব্লিউ যেটা কৃতকাজ, এটা পজিটিভ হওয়া মানে কি? পজিটিভ হওয়া মানে প্রসারিত হয়েছে বা গ্যাস কাজ করেছে। আর ডেল ডাব্লিউ যদি সংকুচিত হতো বা ডেল ডাব্লিউ যদি ঋণাত্মক হতো, তার মানে বুঝতাম গ্যাসটা সংকুচিত হয়েছে বা গ্যাসের ওপরে কাজ করা হয়েছে। এই জিনিসগুলো তো আমরা বুঝতে পেরেছিলাম। আচ্ছা, তো এখান থেকে আমরা দেখছি যে যদি গ্যাস কাজ করে তাহলে তার অন্তঃ শক্তির পরিবর্তন নেগেটিভ হয় বা কমে যায়, অন্তঃ শক্তি কমে যায়। কেন এমনটা হয় আমরা একটু বোঝার চেষ্টা করি। কেন এমনটা হচ্ছে আমরা একটু বোঝার চেষ্টা করব। ধরো 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 এটা একটা গ্যাস চেম্বার, হ্যাঁ। গ্যাস চেম্বারের উপর একটা পিস্টন আছে। পিস্টন না থাকলে কাজ কিভাবে হবে, তাই না? একটা পিস্টন আছে, যে পিস্টনটা উপরে নিচে উঠানামা করা যায়। উপরে নিচে উঠানামা করলেই তো কাজ হবে, তাই তো? আচ্ছা, তো এটা উপরে নিচে উঠানামা করা যায়। এই যে সুন্দর একটা। এখন এটার মধ্যে একটু গ্যাস আছে, গ্যাসের মধ্যে শক্তি আছে। তার মানে কি? শক্তি থাকা মানে কি? মানে গ্যাসের মধ্যে অন্তঃ শক্তি আছে, অন্তঃ শক্তি আছে। ওকে, এখন আমি বললাম যে এই গ্যাস কিছুটা কাজ করবে। এই গ্যাস ধাক্কা দিয়ে এই পিস্টনটাকে একটু উপরে উঠায় দিল, ধাক্কা দিয়ে একটা কাজ করলো, তাই না? প্রসারিত হওয়া মানে কি? কৃত কাজ হলো। একটা এখানে আমি কৃত কাজ পেলাম। ধরো কথার কথা ধরো 100 জুল কাজ করলো। 100 জুল ওয়ার্ক, 100 জুল ওয়ার্ক মানে হচ্ছে 100 জুল কাজ করলো। এখন কাজ করার জন্য শক্তি প্রয়োজন। তোমরা কাজ শক্তি ক্ষমতা যখন পড়েছো, তোমরা দেখেছো যে কোনো কাজ করার জন্য শক্তি প্রয়োজন। তাহলে এই কাজ করার শক্তি কোথা থেকে পাবে? আগে আমরা কি করতাম? আগে আমরা ডেলকেও তাপ দিতাম, এই তাপ দিয়ে সে কাজ করতো, এই তাপ দিয়ে অন্তঃ শক্তি চেঞ্জ করতো। আমি তখন কোনো তাপ দিচ্ছি না, তাহলে এই কাজ করার শক্তি কোন জায়গা থেকে পাচ্ছে? তখন এই গ্যাসের মধ্যে এদের নিজস্ব যে শক্তিটা ছিল, সেই শক্তি দিয়ে সে কাজ করবে। একটা উদাহরণ দেই। ধরো তুমি একটা দোকান খুলেছো। তুমি একটা দোকান খুলেছো, তোমার দোকানে বেচা বিক্রি হয়। বেচা বিক্রি হলে ক্রেতারা তোমাকে টাকা দেয়। সেই টাকা দিয়ে তুমি তোমার এমপ্লয়ীদের বেতন দাও, ঠিক আছে? তোমার নিজের কাছেও কিন্তু টাকা আছে। এই যে তুমি জিনিসপত্র বিক্রি করো, ধরো তুমি একটা কলম বিক্রি করো বা মোবাইল ফোন বিক্রি করো। তো ক্রেতা তোমার কাছ থেকে মোবাইল ফোন কিনলো, তোমার একটা লাভ হলো, একটা টাকা পাইলা তুমি, এই যে টাকা, পয়সা। তো এই টাকাটা তুমি নিজের কাছে একটু রাখলা, তোমার এমপ্লয়ীদের বেতন দিলা। কিন্তু ধরো তোমার অনেকদিন বেচা বিক্রি নাই, কিন্তু তোমার এমপ্লয়িরা তো আছে, তাদেরকে তো টাকা দিতে হবে, বেতন দিতে হবে। এই বেতনটা তুমি কোথা থেকে দিবা? তোমার তো বেচা বিক্রি নাই, কেউ তো তাপ দিচ্ছে না, টাকা দিচ্ছে না। তখন তোমার নিজের কাছে যে পয়সাটা ছিল, টাকাটা ছিল, তোমার নিজের টাকা থেকে, তোমার নিজের পকেট থেকে তখন তুমি তাদের বেতনটা দাও। ঠিক তেমনি এখানে হয়। এখানে তো বাইরে থেকে তাপ আসতেছে না, কিন্তু কাজ তো হয়ে গেছে। তাহলে কাজ করার শক্তিটা কে দিবে? গ্যাসের কাছে আর কোনো উপায় নাই। তখন গ্যাস কি করবে? নিজের মধ্যে যে শক্তিটা ছিল, এই শক্তিটা দিয়ে দিবে, এই শক্তিটা দিয়ে দিবে। এই জন্যই গ্যাসের শক্তি কমে যায়। এই জন্য যখন কাজ হয় তখন অন্তঃ শক্তির পরিবর্তনটা নেগেটিভ হয়। মানে কি? মানে কাজ হওয়া অর্থ গ্যাসের শক্তি কমে গেছে, এমনটাই তো হওয়ার কথা। কাজ হয়েছে, শক্তি লাগবে, শক্তি কে দিবে? তাপ তো নাই। শক্তি গ্যাস নিজেই দিবে, শক্তি গ্যাস নিজেই দিবে। তাহলে আমরা বুঝতে পারছি। তাহলে তখন এটা 100 জুল শক্তি ছেড়ে দিবে, 100 জুল এটা শক্তি সে ছেড়ে দিবে, 100 জুল এনার্জি। এই জন্য যখন কাজ হয়, যখন পজিটিভ কাজ হয়, তখন ডেলিওর মান নেগেটিভ হয়ে যায়, কমে যায়। যদি উল্টাটা হইতো, যদি উল্টাটা হইতো, ধরো এ কাজ করলো না, এর উপরে কেউ কাজ করলো, কাজ করছে, এই যে এই শালা কাজ নে। তার মানে কি? বাইরে থেকে কেউ এনার্জি প্রয়োগ করছে, শক্তি প্রয়োগ করে কাজ করছে। এই শক্তি কই যাবে? এই শক্তি ভিতরে এসে জমা হবে। তখন তখন অন্তঃশক্তি বেড়ে যাবে। তার মানে এইটা পজিটিভ হলে এটা নেগেটিভ, এটা নেগেটিভ হলে ওইটা পজিটিভ, ওইটা পজিটিভ হলে এটা নেগেটিভ, এটা নেগেটিভ হলে ওটা পজিটিভ। উল্টা হইতে পারে, এটা পজিটিভ ওইটা নেগেটিভ, এটা নেগেটিভ ওইটা পজিটিভ। একটা পজিটিভ হলে একটা নেগেটিভ হবে এবং মান দুটার সমান হচ্ছে। এইটা হলো আমাদের রুদ্ধতাপীয় প্রক্রিয়া। রুদ্ধতাপীয় প্রক্রিয়া। ভাইয়া এই 6টা ক্লাস করলে কি সব শেষ হবে? না ভাইয়া, 8টা ক্লাস লাগবে। এইটা 6 নম্বর ক্লাস, এরপরে 2টা ক্লাস লাগবে, তাহলে সব শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ। ওকে, আচ্ছা। এখন রুদ্ধতাপীয় প্রক্রিয়া যখন তুমি পড়লা, তখন তোমার কাছে এই রিলেশনটা তো চলে আসছে যে কৃত কাজ হবে অন্তঃ শক্তির পরিবর্তনের ঋণাত্মক। এখন রুদ্ধতাপীয় প্রক্রিয়া পড়লে তোমার একটা জিনিস মাথায় রাখতে হবে যে কখন, কোন পর্যায়ে যায় তুমি বুঝতে পারবা যে ঠিক আছে এটার মধ্যে কোনো তাপ যাচ্ছে না। দেখো, তাপ কোনো কিছুর মধ্যে দিতে হইলে, যদি আমি তাপ দিতে চাই, যে ডেল কিউ যদি দিতে চাই, তাহলে কি সময় লাগবে একটু? আমি বাইরে থেকে আস্তে আস্তে তাপ দিব, যে এই যে ছোট্ট বাবা, ছোট্ট তাপ, তুমি যাও ভিতরে, যাও ভিতরে, যাও ভিতরে, যাও। আমি তাপ দিব হবে। কিন্তু আমার কাছে তো শক্তি নেই, আমার কাছে ধরো শক্তি দিতে চাচ্ছি না। তখন কি করতে হবে? তখন একটা ঘটনা অনেক জোরে ঘটাইতে হবে। যেমন টায়ার বাস্ট হয়ে যায়, বা যে কোনো কিছু হয়ে যায়, অনেক ব্লাস্ট হয়ে যায়, ঠাস করে হয়ে যায়, বা সাডেনলি হয়ে যায়। হঠাৎ একটা ঘটনা ঘটলো, হঠাৎ ঘটে যাওয়ার কারণে কি হয়? হঠাৎ হয়ে গেল। তাহলে বাইরে থেকে তাপ নেওয়ারই সময় পায় না সে। ধরো হঠাৎ একটা টায়ার ব্লাস্ট হয়ে গেল, ঠাস,
তো এটার জন্য শক্তি দরকার। এই শক্তি কই পাবে? বাইরে থেকে তাপ শক্তি নেওয়ার মতো তো সময়ই নেই, ঠাস করে ফেটে গেছে। তখন গ্যাসরা নিজের পকেট থেকে শক্তি বের করে দেয় যে এই নাও শক্তি, এবার তুমি ফাটো। বুঝছো? সেগুলো যেগুলো আকস্মিক ঘটনা, যেগুলো আকস্মিক ঘটনা আমি লিখে দিচ্ছি, আমি দেখো লিখে দিচ্ছি, যেগুলো আকস্মিক, প্রশ্নে যদি বলা থাকে আকস্মিক, আকস্মিক, প্রশ্নে যদি বলা থাকে হঠাৎ, প্রশ্নে যদি বলা থাকে হঠাৎ, তাহলে তুমি বুঝে যাবা এটা রুদ্ধতাপীয় প্রক্রিয়া বুঝাচ্ছে, এটা রুদ্ধতাপীয় প্রক্রিয়া বুঝাচ্ছে। ঠিক আছে? একজন লেখছে কম্পন আছেন স্যার। আমি কম্পন নাই, তবে আমি যদি জিজ্ঞেস করো কেমন আছি তাহলে আমি ভালো আছি। ওকে, এখন রুদ্ধতাপীয় প্রক্রিয়া পড়লে তোমাকে পি আর ভি এর মধ্যে রিলেশন জানতে হবে। তোমরা দেখেছিলে না, যখন সমষ্ণ প্রক্রিয়া ছিল কিংবা যখন সম আয়তন প্রক্রিয়া ছিল, সমচাপ প্রক্রিয়া ছিল, তখন কি হতো? একটা রিলেশন আমরা পেয়েছিলাম যে যখন টি কনস্ট্যান্ট থাকতো, যদি টি কনস্ট্যান্ট থাকে তাহলে পিভি কনস্ট্যান্ট, যদি ভি কনস্ট্যান্ট থাকে তাহলে পি বাই টি কনস্ট্যান্ট, যদি ভি কনস্ট্যান্ট থাকে তাহলে, যদি টি কনস্ট্যান্ট থাকে তাহলে এটা, মানে অনেকগুলো রিলেশন আমরা দেখছিলাম, তাই না? আচ্ছা, যদি পি কনস্ট্যান্ট থাকে তাহলে কি হইতো? তাহলে হইতো ভি বাই টি কনস্ট্যান্ট। অনেকগুলো রিলেশন আমরা দেখছি। তো রুদ্ধতাপীয়র ক্ষেত্রে একটা রিলেশন জানা দরকার, রুদ্ধতাপীয়র ক্ষেত্রে একটা রিলেশন তোমার জানা দরকার। রুদ্ধতাপীয়র ক্ষেত্রে মাথায় রাখবা পি আর ভি এর মধ্যে একটা রিলেশন আছে। রুদ্ধতাপীয়তে পি ও ভি এর মধ্যে একটা রিলেশন আছে। রিলেশনটা কিরকম? এই দেখো, রুদ্ধতাপীয়তে পি ভি টু দি পাওয়ার গামা এটা কনস্ট্যান্ট থাকে, এটা কনস্ট্যান্ট থাকে। পি ভি টু দি পাওয়ার গামা, এখানে গামার পরিচয়টা কোনটা? গামা কি ছিল ভাইয়া? গামা কি ছিল মনে পড়ে? গামা মনে করাই দিই, দেখো আগের ক্লাসে আমরা পড়ছিলাম গামা হলো সিপি ডিভাইডেড বাই সিভি, সিপি ডিভাইডেড বাই সিভি, এবং এটার মান কি হতো? এটার মান একের চেয়ে বড় হইতো, একের চেয়ে বড় হইতো। এখন যদি এটা এক পরমাণবিক, এক পরমাণবিক, এক পারমাণবিক গ্যাস হয়, এক পারমাণবিক, মনে পড়ে কিছু? এক পারমাণবিক, তাহলে কি হতো এক পারমাণবিকে? তাহলে গামার মানটা হইতো আমাদের 1.67। এক পারমাণবিক মানে এই যে এরকম সুন্দর একটা একটা গ্যাস, যেমন হতে পারে হিলিয়াম, যেমন হতে পারে তোমার নিয়ন, এরকম গ্যাস। ঠিক আছে? আচ্ছা, যদি এমন হয় যে এইটা দ্বিপারমাণবিক, এইটা দ্বিপারমাণবিক, পারমাণবিক, দ্বিপারমাণবিক অথবা সরল রৈখিক, আমি দেখো আগের ক্লাসে পড়াচ্ছি কিন্তু, তাহলে গামার মান কত হয়? 1.4, মনে পড়ে? 1.4। তাহলে জিনিসটা দেখতে কিরকম? এই যে দুইটা পরমাণু সুন্দর লাগালাগি করে আছে, যেমন হতে পারে তোমার নাইট্রোজেন, এটার উদাহরণ কি ছিল? এটার উদাহরণ ছিল হিলিয়াম, এটার উদাহরণ ছিল নিয়ন। আর এখানে কি হতে পারে? তোমার অক্সিজেন, তারপরে তোমার নাইট্রোজেন, তাই না? দুইটা পরমাণু। অথবা কার্বন ডাই অক্সাইড, কার্বন ডাই অক্সাইড তো এরকম, মাঝখানে একটা কার্বন, দুই পাশে দুটো অক্সিজেন, তাহলে অথবা কার্বন ডাই অক্সাইড, এটা কিন্তু দ্বিপরমাণবিক না, কিন্তু এটা সরল রৈখিক। ঠিক আছে? অথবা আবার হতে পারে যে যদি এইটা বহু পারমাণবিক হয়, বহু পারমাণবিক গ্যাস হয়, তাহলে গামার মান কত হবে? তাহলে গামার মান হবে 1.33। তাহলে বহু পারমাণবিক একটা উদাহরণ দাও তো। বহু পারমাণবিক, যেমন ধর ওজোন, ওজোন, ঠিক আছে, ওজোন গ্যাস, এই যে ওজোন, এই যে এরকম সরল রৈখিক কণা আবার বহু পারমাণবিক। তারপরে আরেকটা উদাহরণ দাও তো, ধরো মিথেন, মিথেন, মিথেন একটা কিরকম? তোমরা কেমিস্ট্রিতে পড়ছো, এই যে একটা কার্বন আর এই যে দুইটা হাইড্রোজেন দুই পাশে, আর এইখানে তোমার এই যে এভাবে বন্ড আঁকানো কি শিখছো? এখানে একটা অক্সিজেন আর এই যে পিছনের দিকে একটা অক্সিজেন, এগুলো বন্ড আঁকানো শিখছো না? তো এই ধরনের গ্যাসগুলাই 1.33 হয়। ওকে ওকে, আচ্ছা আচ্ছা, তাহলে এগুলো আমাদের আগের পড়াশোনা ছিল, এগুলো আমরা একটু মনে, এগুলো আমরা একটু রিভিশন দিয়ে ফেললাম। তো আমি কি বললাম, এই গামা কেন আসলো? গামা হলো রুদ্ধতাপীয়র ক্ষেত্রে অন্যান্য নর্মাল ইকুয়েশনের মতো জিনিসপত্র হিসাব হয় না, অন্যান্য নর্মাল রিলেশন থাকে না। রুদ্ধতাপীয় যেহেতু একটা আকস্মিক ঘটনা, আনন্যাচারাল ঘটনা, আনন্যাচারাল বলা যাবে না, একটা আকস্মিক ঘটনা, একটা স্পেশাল কেস, এটার ক্ষেত্রে আমার যে সম্পর্কটা সেটা একটা স্পেশাল ফর্মুলা থাকে যে পি ভি গামা ইকুয়ালস টু কনস্ট্যান্ট। এমনটাই হওয়ার কথা আসলে, কারণ এই যে আমি তো তাপ দিচ্ছি না, তাপ তো আমি দিচ্ছি না, তাহলে তাপ কোথা থেকে পাচ্ছে? তাপ গ্যাস থেকে পাচ্ছে, গ্যাসের মধ্যে থেকে তাপ পাচ্ছে। তাহলে গ্যাসটা কি রকম?
গ্যাসটা কিরকম তার উপর কিন্তু নির্ভর করবে রুদ্ধতাপীয় প্রক্রিয়াটা কেমন ইফেক্ট দেখাবে। এই জন্য গ্যাসের একটা ধর্ম, গামা তো একটা গ্যাসেরই ধর্ম, এই যে গ্যাস চেঞ্জ হলে গামা চেঞ্জ হয়, তো গামা তো একটা গ্যাসেরই ধর্ম। এই জন্য ইকুয়েশনের মধ্যে গ্যাস একটা ধর্ম চলে আসে। বুঝতে পারছো? ওকে, তাহলে এবার আমি এটাকে সুন্দর মতো একটু সাইডে একটু ছোট করে নেই, কারণ আমার অনেক জায়গা লাগবে এখানে হিসাব করতে পরবর্তীতে। সো ভাইয়া তোমাকে ছোট করব কিভাবে? ভাইয়া এই তো এখানে অপশন আছে, ঠিক আছে, ছোট করলাম একটু সাইডে চাপাইলাম, কারণ আমার কাছে ক্ষমতা আছে, যার কাছে ক্ষমতা থাকে সে সবকিছু করতে পারে। এই এই আরে সর্বনাশ, এই কি হলো? এই হ্যাং করছে, আমার ল্যাপটপ হ্যাং হয়ে গেছে। ওই না প্লিজ, ওই মামা না প্লিজ, ওয়েট ফর দ্য প্রোগ্রাম। ক্লোজ ছাড়া কি তাহলে ওপেন নাই? ক্লোজ করার পর ওপেন করলে কি নোটটা আবার আসবে? আল্লাহ ভরসা করে আল্লাহ ভরসা করে দিব। বিসমিল্লাহ। আয় হ্যাঁ, আবার কি হলো? হ্যাঁ, এটা কাটবো এখানে। দ্য মোমেন্ট অফ ট্রুথ, বিসমিল্লাহির রহমানির রহিম। সাবাস। এই এরকম কেন? কিন্তু সবুজ কেন? ও সাবাস, এই তো চলে এসেছে। প্রযুক্তি কত দূর এগিয়ে গিয়েছে, দেখেছো? প্রযুক্তি কত দূর এগিয়ে গিয়েছে। সাবাস, গুড 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 গুড। আরে সেই মামা সেই। ও ঠিক আছে, তো আমাদের পড়াশোনায় আমরা ফেরত চলে আসছি। হ্যাঁ, আমাদের পড়াশোনায় আমরা ফেরত চলে আসছি। তো আমরা কি বলতেছিলাম? আমরা বলতেছিলাম যে গ্যাস থেকেই যেহেতু তাপটা পাইতেছে, তাপ তো কেউ দিচ্ছে না, এই জন্য গ্যাসের ধর্মের উপর একটা নির্ভরযোগ্যতা থাকে। এই জন্য ইকুয়েশনে একটা গামা চলে আসে। তোমাদের অনেকের মনে প্রশ্ন থাকে, কোথাও গামা নাই, কোনো জায়গায় গামা নাই, এটার মধ্যে গামা কেন আসলো? এটা তোমাদের বই একটা বিশাল বড় ডেরিভেশন আছে দেখবা। তো ওটা তো ম্যাথমেটিক্যাল জিনিস, বাট এমনিতে সিগনিফিকেন্স কি, ফিজিক্যাল সিগনিফিকেন্স কি? কারণ গ্যাস থেকে যেহেতু শক্তি নিচ্ছে, গ্যাস কেমন তার উপর তো কিছু না কিছু নির্ভর করবে, ওই জন্য গামাটা এখানে থাকে। আচ্ছা, তো তাহলে আমরা এইটাকে একটু সাইডে নিতে চাইছিলাম, নিতে যাই হ্যাং হয়ে গেছিল। আশা করি এবার আর হ্যাং হবে না। এবার হ্যাং হলে ফাটাবো। হ্যাং হবি না? এই তো ঠিক আছে, এবার ঠিক আছে। আচ্ছা, তো এখন দেখো তো আমরা আরো কি কি জিনিস জানি। আমরা এখান থেকে আরো কয়েকটা জিনিস জানি, যেমন আমরা জানতাম যে পিভি ইকুয়ালস টু এনআরটি, এটা আমরা জানতাম না? আমরা কি জানতাম? আমরা জানতাম পিভি ইকুয়ালস টু এনআরটি। তাহলে এখান থেকে তুমি কি পি সমান সমান কত বলতে পারবা? পি সমান সমান আসবে এন আর টি ডিভাইড বাই ভি। হ্যাঁ, আবার ভি সমান সমান কত? ভি সমান সমান আসবে এন আর টি ডিভাইড বাই পি। এটা তো আদর্শ গ্যাস সমীকরণ, এটা তো সবার জন্যই সত্য। এটা রুদ্ধতাপীয় হোক, এই হোক, ওই হোক, যে হোক, সবার জন্যই তো এটা সত্য। সবার জন্য এটা সত্য। আচ্ছা, তাহলে এখন আমি তো এটা পাইলাম, আমি তো এখান থেকে যে এটা পাইছি, আমি যদি ভি এর জায়গায় বা পি এর জায়গায় যদি এটা বসাই, কি আসবে? এন আর টি ডিভাইডেড বাই ভি ইন্টু ভি গামা সমান সমান, এই পাশে ছিল আমাদের কনস্ট্যান্ট, আমি লিখলাম কে। কে লিখলাম। দেখো তো এই যে এখানে যেগুলো আছে, এখানে এই যে এন আর আছে, এই এন আরটা কনস্ট্যান্ট না? এন আরটা কনস্ট্যান্ট না? এন কি? এন হলো গ্যাসের মোল সংখ্যা। গ্যাস কি চেঞ্জ হচ্ছে? পরিমাণ কি চেঞ্জ হচ্ছে? হচ্ছে না। এন কনস্ট্যান্ট, আর তো জন্ম থেকেই কনস্ট্যান্ট। তাহলে এই পুরা জিনিসটাই কনস্ট্যান্ট। এই পুরা জিনিসটাকে যদি আমি ওই পাশে পার করে দেই, একটা কনস্ট্যান্টের সাথে আরেকটা কনস্ট্যান্ট যদি যায় কোনো হিসাব নিকাশ হয়, তাহলে রেজাল্টটা তো আরেকটা কনস্ট্যান্ট হবে। 2 এর সাথে যদি 4 যোগ করি 6 হবে। 6 কি কনস্ট্যান্ট না? কনস্ট্যান্ট তো। 10 একটা কনস্ট্যান্ট। 10কে যদি আমি 2 দিয়ে গুণ করি, 2 একটা কনস্ট্যান্ট, তাহলে রেজাল্ট কত হবে? 20। 20 তো কনস্ট্যান্ট। তার মানে কনস্ট্যান্টের সাথে তুমি যদি আরেকটা কনস্ট্যান্ট নিয়ে যায় কোনো হিসাব করো, সেটা কনস্ট্যান্ট হবে। তো এই পুরো জিনিসটাকে আমি পার করে দিলাম, পার করে দিয়ে আমি একটা কনস্ট্যান্ট নিয়ে আসলাম। ঠিক আছে, এই পুরো জিনিসকে পার করে আমি লিখলাম টি, আর এখানে ভি আছে, ভি গামা আছে। তোমরা দেখেছো এখানে ভি এর পাওয়ার কত? 1, ওখানে ভি এর পাওয়ার কত? গামা। তাহলে একসাথে লিখলে কি হবে? ভি গামা ডিভাইড বাই ভি টু দি পাওয়ার 1। তাহলে কি হবে এটা? টি ভি টু দি পাওয়ার গামা, যেহেতু নিচে 1 আছে, -1। সূচক পড়ছিল না আগে ছোটবেলায়? সূচক থেকে আসলো। ইকুয়ালস টু পুরো জিনিসের যাতে কনস্ট্যান্ট থাকলো, এই কনস্ট্যান্ট। তাহলে এইটা আমাদের আরেকটা ইকুয়েশন, এইটা আমাদের আরেকটা ইকুয়েশন।
এটা হলো টি মানে তাপমাত্রা এবং আয়তনের মধ্যে সম্পর্ক, তাপমাত্রা এবং আয়তনের মধ্যে সম্পর্ক। সেম ভাবে যদি আমি ভি সমান সমান এনআরটি বাই পি বসাই, এই ইকুয়েশনে ভি সমান সমান এনআরটি বাই পি বসাই, তাহলে কি আসবে? পি আর ভি সমান সমান কত? এন আর টি ডিভাইডেড বাই পি, এই পুরাটার উপরে দেখো পাওয়ার আছে গামা ইকুয়ালস টু কনস্ট্যান্ট আমি লিখলাম কে। এবার তুমি একটু হিসাব করতে হবে এটাকে, হ্যাঁ হিসাব করতে হবে। তো এটাকে আমি ধরলাম, ধরে আমি এটাকে একটু এই সাইডে নিয়ে আসলাম, একটু এই সাইডে নিয়ে আসলাম। তো এখান থেকে কি আসে দেখো তো, এখান থেকে, এখান থেকে, এখান থেকে, আচ্ছা দাঁড়াও, এটাকে আমি যদি পাশে নিয়ে যাই, থাক এটা এখানেই থাক, তুমি বন্ধু এখানে থাকো। আচ্ছা, তো এখান থেকে কি লেখা যায়? এখান থেকে দেখো, এখান থেকে কি লেখা যায়? পি আর এই যে গামা আছে, গামা সবার সাথে পাওয়ার দিয়ে দাও, এন টু দি পাওয়ার গামা, আর টু দি পাওয়ার গামা, টি টু দি পাওয়ার গামা ডিভাইড বাই পি টু দি পাওয়ার গামা ইকুয়ালস টু কনস্ট্যান্ট বা কে। দেখো এই যে এন কনস্ট্যান্ট, গামা আগে থেকে কনস্ট্যান্ট, আর কনস্ট্যান্ট, গামা কনস্ট্যান্ট, তাহলে এই পুরা জিনিসটা এখানে কনস্ট্যান্ট। এই যে এই এন আর টি, এই যে যা যা আছে, এই যে এন আর টু দি পাওয়ার গামা, এই যে এই যে এন টু দি পাওয়ার গামা আর টু দি পাওয়ার গামা সবগুলো এখানে কনস্ট্যান্ট। এই পুরো কনস্ট্যান্টকে নিয়ে যায় এই কনস্ট্যান্টের সাথে কিছু করায় দাও, বিয়ে শাদী করায় দাও, তাহলে তো কনস্ট্যান্টই থাকবে। তাহলে এই সব কিছুকে চালান করে দাও ওই পাশে, চালান করে দিলে কি থাকছে? পি, দেখো পি টু দি পাওয়ার ওয়ান, নিচে আছে গামা, তাহলে পি টু দি পাওয়ার ওয়ান মাইনাস গামা, এখানে থাকছে টি টু দি পাওয়ার গামা ইকুয়ালস টু কনস্ট্যান্ট। তাহলে আমি একটু ফাঁকা করে লিখে সুন্দর মতো, টি টু দি পাওয়ার গামা পি টু দি পাওয়ার ওয়ান মাইনাস গামা ইকুয়ালস টু কনস্ট্যান্ট। তাহলে এখানে তুমি আরেকটা ইকুয়েশন পাইলা, এখানে আরেকটা ইকুয়েশন পাইলা। এই তিনটা হলো রুদ্ধতাপীয় প্রক্রিয়াতে তিনটা, এই তিনটা হলো রুদ্ধতাপীয় প্রক্রিয়াতে তিনটা সমীকরণ, যেগুলো তাপ, আয়তন এবং চাপ, তাপমাত্রা, আয়তন এবং চাপ, এই তিনটার মধ্যে সম্পর্ক প্রকাশ করে। এই তিনটা, এই তিনটা কি? এই তিনটা ইকুয়েশন। ঠিক আছে, একটু মনে করো, পি ভি টু দি পাওয়ার গামা, টি ভি গামা মাইনাস ওয়ান, আর এখানে কিন্তু উল্টা, টি টু দি পাওয়ার গামা পি টু দি পাওয়ার ওয়ান মাইনাস গামা। ঠিক আছে, টি টু দি পাওয়ার গামা পি টু দি পাওয়ার ওয়ান মাইনাস গামা। বা এটাকে অনেকে এভাবেও লেখে, এটাকে অনেকে এভাবেও লেখে যে টি পি টু দি পাওয়ার ওয়ান মাইনাস গামা ডিভাইডেড বাই গামা ইকুয়ালস টু কে। ঠিক আছে, অনেকে এটাও লেখে টি পি টু দি পাওয়ার ওয়ান মাইনাস গামা বাই গামা ইকুয়ালস টু কনস্ট্যান্ট, এটাও লেখা যায়। মূলত একই জিনিস, মূলত এই দুটো একই জিনিস, তোমার যেটা ইচ্ছা তুমি সেভাবে মনে রাখতে পারো। হুম, তো মেইনলি এই তিনটা মনে রাখলেই হচ্ছে, এই তিনটা আমাদের মনে রাখলেই হচ্ছে। বা তুমি এটাও মনে রাখতে পারো, এটাও আমি বক্স করে দিই, এটাও মনে রাখতে পারো, তোমার যেটা মনে থাকে। খালি এটা মনে রাখবা, এখানে গামা মাইনাস ওয়ান আর ওখানে ওয়ান মাইনাস গামা, এটা কিন্তু উল্টা। আচ্ছা, এবার আসো, রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় আমরা কি করলাম? রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় আমরা কিভাবে ইকুয়েশনগুলোর মধ্যে এই যে তোমার তাপমাত্রা, চাপ, আয়তনের মধ্যে সম্পর্ক বের করা যায় সেটা আমরা দেখলাম, সেটা আমরা দেখেছি। এবং তাপগতিবিদ্যার প্রথম সূত্র এটা কিভাবে ইফেক্ট করে সেটা আমরা দেখেছি। আমরা একটু এই প্রক্রিয়াকৃত কাজ বের করতে চাই, যে রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় কাজ করলে কাজটা দেখতে কিরকম হয়। হ্যাঁ, রুদ্ধতাপীয় প্রক্রিয়ার কাজটা আমরা দেখতে চাই। তাহলে কাজ আমরা কিভাবে দেখব? কাজ, কাজ দিয়ে আমাদের করণীয় কি দেখো তো। আমরা কাজ সমান সমান কি জানতাম? কাজ আমরা কি জানি? এই যে কৃত কাজ ডিডাব্লিউ ইকুয়ালস টু কি? কৃত কাজ জিনিসটা কি? মাইনাস, তাই না? মাইনাস ডি ইউ, এটা আমরা দেখলাম না মাত্রই, এটা আমরা মাত্রই দেখলাম না রুদ্ধতাপীয় প্রক্রিয়াতে ডিডাব্লিউ ইকুয়ালস টু মাইনাস ডেল ইউ। দেখছি কিনা? তোমাদের বইয়ে দেখবা ইন্টিগ্রেশন দিয়ে সলভ করা আছে, বাট আমরা এভাবে করবো না, আমরা এভাবে করলেই হবে। সো ডিডাব্লিউ ইকুয়ালস টু মাইনাস ডিইউ। এবং আমি তোমাকে বলেছিলাম, যে কোনো প্রক্রিয়ায় অন্তঃস্থ শক্তির পরিবর্তন কত হয়? এন সিভি ডিটি, এবং যেহেতু এখানে বড় ডেল ইউজ করছি, বড় ইউ ইউজ করছি, আমি বড় টি দিলাম, এন সিভি ডেলটি, এন সিভি ডেলটি। মনে পড়ে? যে কোনো প্রক্রিয়ায় অন্তঃস্থ শক্তির পরিবর্তন হলো এন সিভি ডেলটি। আচ্ছা, এবার আমরা ফিরে যাই আমাদের আগের পড়াশোনায়, সিপি আর সিভির কিছু পড়াশোনায় আমরা দেখেছিলাম যে সিপি মাইনাস সিভি ইকুয়ালস টু আর, মনে পড়ে কিনা? সিপি মাইনাস সিভি ইকুয়ালস টু আর। আবার আমরা দেখেছিলাম যে সিপি বাই সিভি, এটা আমরা এখনো দেখলাম যে গামা, এখান থেকে বলতে পারি যে সিপি ইকুয়ালস টু গামা সিভি, তাই না? তো এখানে সিপির জায়গায় গামা সিভি বসাও, তাহলে গামা সিভি মাইনাস সিভি ইকুয়ালস টু আর। তাহলে এটা আমরা আগের ক্লাসে অনেক সলভ করছি এরকম অঙ্ক। তাহলে সিভি কত হবে? গামা মাইনাস ওয়ান ইন্টু আর
তাহলে সিভি কত আসতেছে আর ডিভাইডেড বাই গামা মাইনাস ওয়ান, আর ডিভাইডেড বাই গামা মাইনাস ওয়ান। তাই না? আসলো কি না? আসলো তো? আসলো না? আসছে আসছে আসছে। আচ্ছা, তাহলে এখানে বসায় দাও সিভি এর জায়গায় আর ডিভাইড বাই গামা মাইনাস ওয়ান বসায় দাও। এটা যেখানে বক্স করে দিলাম। এটা তোমার ফর্মুলা হিসেবে ইউজ করতে পারবো চাইলে। তাহলে এখানে মাইনাস এন আর ডিভাইড বাই গামা মাইনাস ওয়ান ডেল টি। এখন বন্ধুগণ, ডেল টি মানে কি জিনিস? ডেল টি মানে কি জিনিস? ডেল টি হচ্ছে টি ফাইনাল মাইনাস টি ইনিশিয়াল, মাইনাস বর্তমান তাপমাত্রা মাইনাস ইনিশিয়াল তাপমাত্রা। ডেল টি মানে কি? ডেল টি মানে হচ্ছে বর্তমান তাপমাত্রা মাইনাস ইনিশিয়াল তাপমাত্রা। যদি এমনটা হয় তাহলে মাইনাস এন আর গামা মাইনাস ওয়ান, এখানে টি ফাইনাল মানে কোন একটা ঘটনা ঘটার পর তাপমাত্রা মাইনাস সেই ঘটনাটা ঘটার আগের তাপমাত্রা। এখন যেহেতু সামনে একটা ছোট্ট করে মাইনাস আছে, এই মাইনাস দিয়ে গুণ করে দাও, এই মাইনাস দিয়ে গুণ করে দাও। তাহলে এন আর গামা মাইনাস ওয়ান, আর এখানে আমাদের হয়ে যাবে মাইনাস দিয়ে গুণ করে দিলে এটা মাইনাস, এটা প্লাস, তাহলে এটা প্লাস হয়ে গেল, এটা মাইনাস হয়ে গেল, মাইনাস টিএফ। ঠিক আছে? এটা হলো আমাদের কৃত কাজ, এটা হলো আমাদের কৃত কাজ। ডিচক্যাও ডিচক্যাও দ্রুম। আচ্ছা, এটা হলো আমাদের কৃত কাজের সূত্র। আবার দেখো, এখানে একটা মজার একটা জিনিস আছে, আবার দেখো, ফিরে দেখি। তাহলে এখান থেকে দেখো তো, তুমি যদি এনআর দিয়ে গুণ করে দাও, এনআর দিয়ে গুণ করে দিচ্ছ, এখানে কিছু থাকলো না, তার মানে ওয়ান আছে, গামা মাইনাস ওয়ান, এই এনআর কই গেল? এনআর ভিতরে আমি গুণ করে দিছি। ভিতরে গুণ করলে কি হবে? এন আর টি ইনিশিয়াল মাইনাস এন আর টি ফাইনাল, এন আর টি ফাইনাল, তাই না? এন আর টি ফাইনাল। ওকে, এন আর টি ফাইনাল। আচ্ছা, এখন এনআরটি মানে কি? হুম, কে ফোন দেয় রে? আচ্ছা, এখন 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 আমরা কি জানতাম? আমরা জানতাম এন আর টি, পিভি ইকুয়ালস টু এন আর টি। তাহলে এন আর এটার সাথে যদি আমি তাপমাত্রা গুণ করি, তাহলে আমি কি পাবো? ওই তাপমাত্রায় চাপ এবং আয়তনের গুণফল। তাহলে এখানেও দেখো তো, এখানে দেখো এন আর আর শুরুতে তাপমাত্রা গুণ করছি, তাহলে আমি শুরুতে কি পাবো? শুরুতে চাপ এবং আয়তনের আমি গুণফল পাবো, শুরুতে চাপ এবং আয়তনের গুণফল পাবো। তাহলে ইকুয়ালস টু ওয়ান ডিভাইড বাই গামা মাইনাস ওয়ান, আর এখানে শুরুতে চাপ এবং আয়তনের গুণফল মাইনাস, তোমরা আবার আই মানে এটা কমপ্লেক্স নাম্বার মনে করো না, ছোট করে লিখি, পি আই ভি আই মাইনাস পি এফ ভি এফ। ঠিক আছে? অনেকে ওয়ান টু দিয়ে লেখে, বাট ওয়ান টু দিলে অনেকে বুঝে না যে কোনটা ওয়ান কখন কি হবে। আই এফ দিলে ক্লিয়ার হয়ে যায়। এফ মানে ফাইনাল, একদম ফাইনালটা, আর আই মানে ইনিশিয়াল, একদম শুরুরটা। তো এটাও আমাদের আরেকটা সূত্র কৃতকাজের, এটাও আমাদের কৃতকাজের আরেকটা সূত্র। ঠিক আছে? তো আমরা এটাও মনে রাখবো। এই দুটা হলো আমাদের রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় কৃতকাজের সূত্র। রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় এই দুটা প্রসেসে আমরা কৃতকাজ বের করতে পারবো, এবং এটা কিন্তু আসলে খুবই ইম্পর্টেন্ট। এই দুটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এই দুটা ইম্পর্টেন্ট, এবং রুদ্ধতাপীয়তে এই তিনটা ইম্পর্টেন্ট। এখানে একটা, এখানে একটা, আর এই যে এখানে একটা। এটাকে স্টার দেওয়া একই জিনিস, এই দুটোতে একই জিনিস। সেখানে পাঁচটা জিনিস জানলে, পাঁচটা ফর্মুলা জানলে রুদ্ধতাপীয় অনেক সহজ। এবং এটাও কিন্তু একটা ফর্মুলা, এটাও কিন্তু একটা ফর্মুলা, হ্যাঁ, এটাও একটা ফর্মুলা, এটাও কিন্তু একটা ফর্মুলা। তো আমার এখানে একটা স্টার দেওয়া আছে, এখানে আমি একটা স্টার দিয়ে দিলাম। এই তাহলে কটা হলো আমাদের? এখানে তিনটা, ওখানে তিনটা, টোটাল 6টা সূত্র আমাদের মুখস্থ রাখতে হবে, মাথার মধ্যে রাখতে হবে। মাথার মধ্যে থাকলে আমরা সব করতে পারবো। এবার আসো আমরা একটা অঙ্ক দেখি, আমরা একটা অঙ্ক দেখি। প্রথমত অঙ্কের মধ্যে এটা বুঝতে হবে যে এই অঙ্কটা কি রুদ্ধতাপীয় কিনা, অঙ্কটা রুদ্ধতাপীয় কিনা। দেখো তো কি বলেছে, 25°C তাপমাত্রা এবং এক বায়ুমণ্ডলীয় চাপ আবদ্ধ কোনো দ্বিপরমাণু গ্যাসকে হঠাৎ 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 সংকুচিত করা হলো। হঠাৎ মানে কি? আকস্মিকভাবে, হঠাৎ করে হয়ে গেছে। তার মানে কি? তার মানে অনেক দ্রুত ঘটছে। এই ঘটনা ঘটার কারণে সে তাপ নেওয়ার সময়ই পায়নি। তাহলে এটা অবশ্যই একটা রুদ্ধতাপীয় প্রক্রিয়া হবে। এটা অবশ্যই কি হবে? এটা অবশ্যই একটা রুদ্ধতাপীয় প্রক্রিয়া হবে। এটা অবশ্যই একটি রুদ্ধ তাপীয় প্রক্রিয়া, এটা অবশ্যই রুদ্ধ তাপীয় প্রক্রিয়া। এটার ইংলিশে হলো অ্যাডিয়াবেটিক, অ্যাডিয়াবেটিক।
অ্যাডিয়াবেটিক, হ্যাঁ, রুদ্ধতাপীয়। আচ্ছা, তাহলে রুদ্ধতাপীয়র জন্য আমরা ফর্মুলাগুলো ইউজ করব। তাপমাত্রা দেয়া আছে, তাপমাত্রা কত, কেলভিনে নিতে হবে অবশ্যই। 25 ডিগ্রি সেলসিয়াস মানে 273 যোগ 25, 273 যোগ 25, তাহলে কত আসে এটা, 298 কেলভিন। এক বায়ুমণ্ডলীয় চাপ মানে কত ভাইয়া, মানে 1 ATM। এটিএম দিয়ে কি কাজ হবে, হবে না ভাইয়া। কি করতে হবে ভাইয়া, প্যাসকেলে নিতে হবে ভাইয়া। তাহলে প্যাসকেলে কত হবে ভাইয়া, 101325 প্যাসকেল। নাও 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 লাগতে পারে, একটু দেখি। যদি অনুপাত দিয়ে হয়ে যায় অঙ্ক, তাহলে তো নাও লাগবে না। আচ্ছা, দ্বি পরমাণুক মানে গামার মান কত ভাইয়া, গামা, গামার মান হলো 1.4 ভাইয়া। কোনো একক নাই ভাইয়া, কারণ এটা অনুপাত। আচ্ছা, এর আয়তন অর্ধেক করা হলো, এর আয়তন কি করা হয়েছে, অর্ধেক করা হয়েছে। তাহলে চূড়ান্ত চাপ কত, প্রথমে চাপ ছিল 1 ATM, আমি হঠাৎ করে অর্ধেক করে দিছি, তাহলে এখন চাপ কত। তো আমরা অনুপাত দিয়েই মনে হয় করবো। তা আমরা কি জানি, আমরা এখন দেখো আয়তন এবং চাপ আছে, আমরা কি জানি, উই নো, এটা হলো যারা ইংলিশ মিডিয়ামে পড়াশোনা করো, কিংবা যারা ব্রিটিশ বংশোদ্ভূত, কিংবা যারা বিদেশে জন্মগ্রহণ করছো, তোমরা বলবা উই নো। আর আমরা যারা বাঙালি আছি, গরিব, আমরা লিখবো আমরা জানি। তো পি ভি টু দি পাওয়ার গামা ইকুয়ালস টু কনস্ট্যান্ট, তাই না। কনস্ট্যান্ট মানে কি, মানে সবসময় সমান। তাহলে শুরুতেও যে সমান থাকবে, ইনিশিয়ালিও সমান থাকবে, ফাইনালিও সমান থাকবে, কারণ এটা তো সব সময় সমান থাকার কথা। তাহলে একটা গ্যাসের তো সব সময় এটা সমান থাকবে, ইনিশিয়াল ফাইনাল দুই সময় এটা সমান থাকবে। আচ্ছা, তাহলে ইনিশিয়ালি চাপ কতটুকু ছিল, পি ইনিশিয়াল, বা অনুপাত আকারে লিখতে পারি, এটাকে এপাশে নিয়ে আসো। পি ইনিশিয়াল ডিভাইড বাই পি ফাইনাল ইকুয়ালস টু, নিয়ে আসলাম এখানে ভি ফাইনাল ডিভাইড বাই ভি ইনিশিয়াল। ওকে ওকে ওকে, এবং পুরোটার উপরে গামা ছিল, কিন্তু এটার উপরেও গামা ছিল, এটার উপরেও গামা ছিল, আমি একসাথে লিখলাম দুটার উপরে গামা। ওকে, দেখো তো চাপ কি হয়েছে, চাপ, ইনিশিয়াল চাপ আমি জানি, ফাইনাল চাপ আমি জানি না। ইনিশিয়াল চাপ জানি, ফাইনাল চাপ আমি জানি না। আমাকে চূড়ান্ত চাপ বের করতে বলছে, মানে পি ফাইনাল বের করতে বলছে। আর এখানে তো পি ইনিশিয়াল দেওয়া আছে, তাই না। এখন যেহেতু অনুপাত দিয়ে করতেছি, তাই আমার তো গুণ টুন করার প্রয়োজন নাই। কারণ আমি যদি এটিএম থেকে প্যাসকেলে নেই, উপরেও গুণ করব, নিচেও গুণ করব, একই জিনিস, কাটাকাটি হয়ে যাবে, দরকার কি। যেহেতু অনুপাত দিয়ে হিসাব করতেছি, আমার একক নিয়ে এত টেনশন করার দরকার নেই। কারণ এখানে একক ট্রান্সফার কেমনে করে, গুণ করে করে। গুণ করা না করা তো একই জিনিস, কারণ অনুপাত আছে, তাই না। আমি যদি এখানেও 1000, এই যে 101325 দিয়ে গুণ করি, উপরেও নিচেও গুণ করি, দুই জায়গাতেই গুণ করলাম, লাভ আছে, কাটাতে যাবে ওটা, তাই না। কাজেই চাপ, আয়তন, এদের অনুপাতে একক নিয়ে টেনশন করা লাগে না। শুধুমাত্র একক নিয়ে টেনশন করা লাগবে যখন তাপমাত্রা থাকবে, কারণ তাপমাত্রা পরিবর্তন গুণ ভাগ করে হয় না, তাপমাত্রা পরিবর্তন যোগ বিয়োগ করে হয়, তাই না। আচ্ছা, তাহলে পি আর ভি এর ক্ষেত্রে আমার কোনো টেনশন নেওয়া লাগতেছে না, অনুপাত আছে, একক যা থেকে থাক। তাহলে পি ইনিশিয়াল কত, 1 ATM, তুমি প্যাসকেল দিয়ে করতে পারো, একই অ্যান্সার আসবে। পি ফাইনাল আমি জানি না। ওকে বন্ধু, এখন আমি কি করছি, আয়তন অর্ধেক করছি, তাহলে যে ফাইনাল যে আয়তন, সেটা আদি আয়তনের অর্ধেক হবে। আচ্ছা, তার মানে ফাইনাল যে আয়তন, সেটা আদি আয়তনের অর্ধেক হবে, বা আমি এটা বলতে পারি, আগের যে আয়তনটা ছিল, সেটা বর্তমান আয়তনের ডাবল। আগে আয়তন ছিল, আমি এটাকে অর্ধেক করে ফেলছি, আমি তো এটা বলতে পারি। তার মানে এখনকার আয়তনের চেয়ে আগের আয়তন ডাবল, বলা যায় না, বলা যায় তো। তাহলে এখনকার আয়তন ভিএফ, আগের আয়তন ছিল এটা ডাবল, তাহলে 2VF ছিল আদিতে, এবং গামা। দেখো 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 দেখো, ভিএফ ভিএফ কাটাকাটি চলে যায়, কাটাকাটি গেলে মনের মধ্যে অনেক আনন্দ লাগে, কাটাকাটি চলে যাচ্ছে। তাহলে আমার এখানে কি থাকছে, আমার এখানে কি থাকছে, আমার এখানে থাকছে হাফ টু দি পাওয়ার গামা, তাই না। আচ্ছা, ওকে 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 ওকে, তাহলে 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 আমি যদি বলি পি এফ ডিভাইড বাই 1 ATM, এটা কত হবে, এটা হবে, উল্টা দাও, উল্টা দাও, তাহলে 2 টু দি পাওয়ার গামা। হুম হুম, বুঝছো, বুঝো নাই, তুমি বুঝো নাই, তুমি বুঝো নাই, তুমি বুঝো নাই। দেখো এটা কি হাফ না, হাফ টু দি পাওয়ার গামা মানে কি, মানে 1 টু দি পাওয়ার গামা মানে তো 1, আর 2 টু দি পাওয়ার গামা, আমি এটাকে উল্টাই দিলাম, তাহলে 2 টু দি পাওয়ার গামা হয়ে গেল, তাই না। এপাশে উল্টাই দিছি, ওপাশে উল্টাই দিছি। ওকে, তাহলে এবার তুমি সহজেই পারবা, পি ফাইনাল কত হবে, 2 টু দি পাওয়ার গামা ইন্টু 1, এখন ইন্টু 1 ATM দেওয়া না, একই জিনিস। তাহলে হিসাব করে কত আসে, গামার মান কত, 1.4, 2 টু দি পাওয়ার 1.4, হিসাব করো, ক্যালকুলেটর ছাড়া হবে না এটা।
2 to the power 1.4, 2.64 ATM, বুঝছো? ওকে ভাইয়া, সূত্রটা কোথায় পাইছি? হাই হাই রে, আমি যে মাত্র বললাম যে এই সূত্র ঠাড়া মুখস্থ রাখা লাগবে। এই দেখো, পিভি টু দি পাওয়ার গামা সমান কনস্ট্যান্ট, মনে নাই? এত দুর্বল স্মৃতিশক্তি হলে স্বামীর নাম মনে রাখবে কিভাবে, বইয়ের নাম মনে রাখবে কিভাবে? ভুলে যাবা তো। মার্কেটে যাবা, মার্কেট থেকে এসে ভুলে যাবা তোমার বিয়ে হয়েছে নাকি হয় নাই। তাহলে তো সমস্যা না? তাহলে তো সমস্যা। আচ্ছা, তাহলে এটা আমরা করে ফেললাম যে 2.64 এটিএম, আয়তন অর্ধেক করছে, চাপ বাড়ছে, এমনটাই হওয়ার কথা। আচ্ছা দেখো, একটি মোটর টিউবের অভ্যন্তরে বায়ুর আয়তন 200 লিটার, 200 লিটার। তাপমাত্রা হবে, এটা তাপমাত্রা, তাপমাত্রা টি, টি দেওয়া আছে 27 ডিগ্রি সেলসিয়াস, এবং চাপ 2 ATM। টিউবটি হঠাৎ, এই দেখো, হঠাৎ, হঠাৎ ফেটে গেল। হঠাৎ মানে কি? রুদ্ধতাপীয়। হঠাৎ ফেটে গেল মানে কি? অ্যাডিয়াবেটিক, এটা রুদ্ধতাপীয়। তাহলে চূড়ান্ত তাপমাত্রা এবং আয়তন বের করো। গামার মান দেওয়া 1.4, মানে এটা কি? মানে এটা দ্বিপারমাণবিক গ্যাস। আচ্ছা, চূড়ান্ত তাপমাত্রা এবং আয়তন বের করতে হবে। একটি মোটর টিউবের বায়ুর অভ্যন্তরে আয়তন দেওয়া আছে এত, এত চাপ দেওয়া আছে। আচ্ছা, তাহলে আমাদের একটা মোটর টিউব আছে, একটা মোটর টিউব। এই যে টিউবটা কি হয়েছে? টিউবটা ফেটে গেছে, ঠাস, সব গ্যাস বের হয়ে গেল। এখন সব গ্যাস বের হয়ে গেল। তাহলে কি ভিতরে চাপ ছিল কত? 2 ATM। বাইরে যদি বের হয়ে যায়, নর্মাল পরিবেশে, নর্মাল পরিবেশের চাপ কত? নর্মাল পরিবেশের চাপ হলো 1 ATM। মনে পড়ে কিছু? তাহলে চাপ কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এবার এটা দিয়ে আমরা অঙ্ক করব। চাপ চেঞ্জ হয়ে গেছে, এটা দিয়ে আমরা অঙ্ক করব। দেখো, আয়তন দেওয়া আছে 200 লিটার। হ্যাঁ, তাপমাত্রা আমি এখানে জানি, চাপ আমি এখানে জানি, এবং চাপ চেঞ্জ হয়ে কত হবে এটা আমি জানি। প্রথমে বের করব তাপমাত্রা। কাজেই চাপ এবং তাপমাত্রা, পি এবং টি এর মধ্যে সম্পর্কটা কিরকম ছিল? পি এবং টি এর মধ্যে দেখো তো, আমি আরেকবার দেখাই। পি এবং টি এর মধ্যে সম্পর্ক কেমন ছিল? পি এবং টি এর মধ্যে এই দেখো, এই যে এটা ইউজ করতে পারো, এটা ইউজ করতে পারো। আমি ধরো এই যে নিচেরটা ইউজ করলাম, এই যে এটা টিপি 1 - গামা/গামা। হ্যাঁ, আমি নিচেরটা ইউজ করলাম, তোমরা যে কোনোটা ইউজ করতে পারো। তো আমি এটা ইউজ করলাম যে টি পি 1 - গামা/গামা ইকুয়ালস টু কনস্ট্যান্ট। কনস্ট্যান্ট মানে কি? মানে সব সময় এটা কনস্ট্যান্ট থাকবে। তাহলে এটা ইনিশিয়ালিও কনস্ট্যান্ট, ফাটার আগেও কনস্ট্যান্ট, এটা ফাটার পরেও কনস্ট্যান্ট, এটা ফাটার পরেও কনস্ট্যান্ট, ফাটার পরেও কনস্ট্যান্ট। বুঝছো? এখানেও কনস্ট্যান্ট, এখানেও কনস্ট্যান্ট। তাহলে ইনিশিয়ালি তাপমাত্রা কত? ইনিশিয়ালি তাপমাত্রা 27 ডিগ্রি সেলসিয়াস। এবং তাপমাত্রা অনুপাত হোক আর যাই হোক, সবসময় কেলভিনে নেওয়া লাগবে, কারণ তাপমাত্রার পরিবর্তন গুণ ভাগ করে হয় না, যোগ বিয়োগ করে হয়। তাহলে এটা কত? টি এর মান কত ভাইয়া? এটা 273 যোগ 27, 300 কেলভিন। আচ্ছা, তো এটা আমাদের 300 গুণন পি ইনিশিয়াল। পি ইনিশিয়াল কত? 1। পি ইনিশিয়াল কত? 1। 1 to the power 1 - 1.4 ডিভাইড বাই 1.4। গামার মান তো 1.4। এখন 1 এর উপর আমি যেই পাওয়ারটাই দেই সেটা কোনো ম্যাটার করে না। 1 এর উপর 10 দাও, 20 দাও, 50 দাও, 2 লাখ দাও, 1 এর 1 স্কোয়ারও 1, 2 1 কিউবও 1, 1 টু দি পাওয়ার 5ও 1, 1 টু দি পাওয়ার এটাও 1। আচ্ছা, টি ফাইনাল আমি জানি না, বের করব। পি ফাইনাল আমি জানি, পি ফাইনাল কত? 2। ওহো, আমি তো উল্টা লিখলাম, আমি তো উল্টা লিখলাম, আমি তো উল্টা লিখছি ভাইয়া। পি ইনিশিয়াল মানে ভিতরে, ভিতরে তো 2 ছিল। আচ্ছা, পি ফাইনাল কত? পি ফাইনাল হচ্ছে 1, পি ফাইনাল হচ্ছে 1। এটা হলো 1 to the power 1 - 1.4 ডিভাইড বাই 1.4। এবার ঠিক আছে, এবার ঠিক আছে। হ্যাঁ, এবার ঠিক আছে। আচ্ছা, এবার হিসাব করো তাহলে। এবার তাহলে 300 গুণন এত কত হয়? তাহলে 300 গুণন 2 to the power 1 - 1.4 ডিভাইড বাই 1.4, এটা হয় 246.1 ইকুয়ালস টু টি এফ আমি জানি না, আর 1 টু দি পাওয়ার সামথিং মানে তো 1। তাহলে এটাই হবে আমার এত কেলভিন। তাহলে তাপমাত্রা কত? ফাইনাল তাপমাত্রা 246.1 কেলভিন। ঠিক আছে? আচ্ছা, এটা আমরা পেয়ে গেলাম। এরপরে তাপমাত্রা তো আমরা বের করছি, এবার আয়তনের সম্পর্কটা বের করতে হবে। আয়তন তো অনেক সহজ, আয়তন তো অনেক সহজ। আয়তন পি ভি টু দি পাওয়ার গামা, এটা কনস্ট্যান্ট, মানে ইনিশিয়ালিও কনস্ট্যান্ট, এটা ফাইনালিও কনস্ট্যান্ট, এটা ফাইনালিও কনস্ট্যান্ট।
ইনিশিয়ালেও কনস্ট্যান্ট, ফাইনালেও কনস্ট্যান্ট। তাহলে এবার হিসাব করো, পি ইনিশিয়াল কত 2, ভি ইনিশিয়াল কত, দেওয়া আছে 200 লিটার। এখন যেহেতু অনুপাত, তুমি তো দেখছো এটা অনুপাতে হয়ে যায় আলটিমেটলি, তো অনুপাত যেহেতু, তাহলে তো আমার কোনো মানে প্যারা নেওয়া লাগতেছে না। বা আমি যদি অনুপাত হিসেবে দেখাই আমি, দেখো কি বের করব, চূড়ান্ত আয়তন বের করব, তাই না? পি ইনিশিয়াল আর এখানে আছে আমাদের পি ফাইনাল, এবং এটা এপারে চলে গেলে এপাশে চলে আসবে, ইকুয়ালস টু ভি ফাইনাল ভি ইনিশিয়াল, পুরাটার উপরে গামা, মানে 1.4। এবার তুমি মান বসাও, পি ইনিশিয়াল কত, পি ইনিশিয়াল 2, পি ফাইনাল কত 1, ভি ফাইনাল কত আমি জানি না, কিন্তু ভি ইনিশিয়াল কিন্তু জানি, ভি ইনিশিয়াল কত 200 লিটার। আচ্ছা, এটা 1.4। এটা 1.4। এখন দেখো, কোন জায়গা থেকে স্কোয়ার আউট করার জন্য আমরা কি করতাম, রুট করতাম। কোন জায়গায় যদি কিউব থাকতো, কিউব আউট করার জন্য কি করতাম, কিউবিক রুট করতাম। তো এখানে পাওয়ার আছে 1.4, এটা আউট করার জন্য কি করব, 1.4 এর রুট করব। তার মানে এই পাশে 1.4 রুট 2, এই পাশে VF ডিভাইড বাই 200। হ্যাঁ, এখন এটা ক্যালকুলেটরে দেওয়া যায়, কিন্তু 1.4 রুট এটা কিন্তু দেওয়া যায়, 1.4 রুট কিন্তু দেওয়া যায়। দেখো তো খুঁজে পাও কিনা। তোমাদের ক্যালকুলেটরে দেখবা, আমি তো CW ইউজ করতেছি, সব ক্যালকুলেটরে থাকবে একটা অপশন থাকবে, সেখানে রুটের উপরে কোনায় একটা বক্স দেওয়া আছে, ওখানে টিপ দাও। নর্মাল টিপ দিলেও হতে পারে, শিফট দিয়ে টিপ দেওয়া লাগতে পারে। আচ্ছা, দিলাম, তাহলে আমি উঠালাম 1.4, নিচে আসলো 2, ইকুয়ালস টু কত আসে 1.64, এটা আসে 1.64, 200 দিয়ে গুণ করো, তাহলে কত আসবে, তাহলে তাহলে VF কত আসবে, আমাদের আসতেছে 328.13 লিটার, 328.13 লিটার। ঠিক আছে, আরেকবার বলবো, আমি বললাম এই যে 1.4 রুট, আমরা তো তোমার এই যে এইরকম রুট দিছি, তাই না? তোমাদের ক্যালকুলেটরে এটা ইজিলি উঠানো যায়। তোমাদের ক্যালকুলেটর তুমি একটু খেয়াল করবা যে এইরকম অপশন আছে, রুট দেওয়া আছে, এখানে এরকম একটা অপশন দেওয়া আছে, এরকম একটা বক্স, ভিতরে এরকম একটা বক্স, হ্যাঁ, তাই না? এই অপশনে টিপ দিবা, তাহলে দেখবা যে এখানে ইনপুট দেওয়া যাইতেছে এবং এখানেও ইনপুট দেওয়া যাইতেছে। এখানে দিবা 1.4, এখানে দিবা 2। বুঝছো? এটা খুঁজো, ক্যালকুলেটরে খুঁজো, পরে খুঁজো বা যে কোনো সময় খুঁজতে পারো, আমি দেখাইলাম, খুঁজলেই পাবা। তাহলে এটা আমাদের অ্যান্সার আসলো 328.13 লিটার, 328.13 লিটার। হুম। আচ্ছা, বুঝছো হাবিবুর রহমান? আচ্ছা, বুঝছো, ঠিক আছে। আচ্ছা, এবার দেখো এই অঙ্কটা কি হবে, দেখো তো। 10⁵ চাপে, 10⁵ প্যাসকেল চাপে এবং 300 কেলভিন তাপমাত্রায় অক্সিজেনের নির্দিষ্ট ভরের আয়তন 10⁻³ মিটার কিউব। রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় এর আয়তন হঠাৎ দ্বিগুণ করা হলে এর অন্তঃস্থ শক্তির কি পরিবর্তন হবে? এই অঙ্কটা যতক্ষণে পড়ছো আমি বলে দেই, এই ক্লাসগুলো কেমনে পাচ্ছ জানো? অবশ্যই আমি নিচ্ছি ভাই, আপনি নিচ্ছেন কেমনে পাবো? আমি নিচ্ছি, বাট এই ক্লাসগুলো আমাদের স্পন্সর থাকে না, অনেক ভিডিওতে দেখবে বলবে আমাদের স্পন্সর হলো ট্যাপ সেন্ট, আমাদের আজকের স্পন্সর হলো কোর্সেরা, আমাদের আজকের স্পন্সর হলো প্রাণ ফ্রুটিকা ড্রিঙ্ক। তো আমাদের আজকের স্পন্সর হচ্ছে ব্যাচ ইলেকট্রিক্স, এটা আমার নিজেরই ব্যাচ, আমার আশিক ভাইয়ের এবং আর কে, ও হ্যাঁ ইয়াসিন ভাই, ভুলে গেছি, আমার আশিক ভাইয়ের, ইয়াসিন ভাইয়ের ব্যাচ। এই ব্যাচে আমরা পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্রের শুরু থেকে শেষ পর্যন্ত সবকিছুই কভার করব, ফুল সিলেবাসই কভার করে দিব, যদি না শর্ট সিলেবাসের ক্লাস হবে বলে দেয়। তো ফুল সিলেবাস পদার্থবিজ্ঞান একটাই কোর্সে কভার হবে, সেটা হবে ব্যাচ ইলেকট্রিক্সে। ক্যাপশনে লিঙ্ক দেওয়া থাকবে, এবং ব্যাচ ইলেকট্রিক্সে যারা প্রথম 1000 জনের মধ্যে ভর্তি হবা, তোমরা একটা বই পাবা। ওহো, এই বই কেন, এই বই না, দাঁড়াও, তোমরা একটা বই পাবা, এই যে এই বইটা পাবা। এটা হচ্ছে আমাদের জ্ঞান অনুধাবন প্রশ্ন সলভ বই, ফিজিক্স সেকেন্ড পেপারের সকল ক, খ এবং গুরুত্বপূর্ণ MCQ আমরা এখানে দিয়ে দিছি। কাজেই সৃজনশীলের যে ক খ নিয়ে একটা প্যারা হয়, যে ভাই ক খ আমি পারি না, গ ঘ পারি, ক খ পারি না, সেটা এই বই থাকলে আর হবে না। প্লাস MCQ তুমি অনেকগুলো টপ রেটেড হ্যান্ডলি পিকড MCQ পাবা, যেগুলো করলে প্রিপারেশন অনেক ভালো হবে।
তো এই বইটা আমরা দিচ্ছি, আমাদের ব্যাচ ইলেকট্রিক্সের বই দেখা যায় না কেন, এই তো প্রথম 1000 জনের একজন হলেই অলরেডি 350 জন ভর্তি হয়ে গেছে, লিঙ্ক দেওয়া থাকবে, দ্রুত ভর্তি হলে বইটা কিন্তু পেয়ে যাওয়া, ঠিক আছে? কিছুই করা লাগবে না, আমরা নিজেরাই কুরিয়ার করে পাঠিয়ে দেবো। ঠিক আছে, এবার আসো অঙ্কতে ফিরে আসি, মার্কেটিং শেষ। 10⁵ প্যাসকেল চাপে এবং 300 কেলভিন তাপমাত্রায় নির্দিষ্ট ভরের অক্সিজেনের আয়তন 10⁻³ মিটার কিউব। রুদ্ধতাপীয় প্রক্রিয়ায়, রুদ্ধতাপীয় প্রক্রিয়া বলে দিছে, এর আয়তন হঠাৎ দ্বিগুণ হলো, আয়তন হঠাৎ দ্বিগুণ করা হলো। আচ্ছা, যদি হয় তাহলে এর অন্তঃস্থ শক্তির কি পরিবর্তন হবে? তোমাকে জিজ্ঞেস করছে অন্তঃস্থ শক্তির পরিবর্তন চাইছে তোমাকে, তোমাকে অন্তঃস্থ শক্তির পরিবর্তন বের করতে বলছে। এটা পারবে না ভাইয়া? পারবে, আমি করি, তোমরাও পারবা। তোমাকে বলছে স্থির চাপে ও স্থির আয়তনে অক্সিজেনের মোলার তাপ ধারণ ক্ষমতা, মানে সিপি আর সিভি বলে দিছে তোমাকে। এটা হচ্ছে সিপি আর এটা হচ্ছে সিভি। কেমনে বুঝলাম প্রশ্ন না পড়েই, কারণ মানে প্রশ্নে বলে দিছে, তাও যেটার ভ্যালু বেশি সেটা তো সিপি হবে অবশ্যই। এবং আর এর ভ্যালু দিয়ে দিছে, সার্বজনীন গ্যাস ধ্রুবক আর, সেটার ভ্যালু তোমাকে দিয়ে দিছে। তাহলে তোমাকে কি দিয়েছে বন্ধু? তোমাকে দিয়েছে সিপি সমান 29.2 জুল পার মোল পার কেলভিন, এবং সিভি তোমাকে দিয়েছে কত বন্ধু? 20.9 জুল পার মোল পার কেলভিন। এবং আর এর ভ্যালু দিচ্ছে, তোমার যদি উঠানো লাগে না, আর এর ভ্যালু মুখস্থ, তাও উঠাইতেছি, 8.314 জুল পার মোল পার কেলভিন, জুল পার মোল পার কেলভিন, জুল পার মোল পার কেলভিন। বুঝেছি? আচ্ছা, তাহলে সলভ করবো কেমনে? সলভ করার প্রথম স্টেপ হচ্ছে যতগুলা ফর্মুলা জানো সেগুলো চিন্তা করা, যে এগুলা দিয়ে কোন কোন ফর্মুলা বের হয়, কোন কোন ফর্মুলা বের হয়। প্রথমত আমার বের হয় যে ডেল ডাব্লু ইকুয়ালস টু মাইনাস ডেল ইউ, তাই না? এটা বের হয় না? দেখছিলাম কি না? তাহলে এটাকে এই পাশে নিয়ে আসো, ডেল ইউ ইকুয়ালস টু মাইনাস ডেল ডাব্লু, এটা হবে, এটা হবে। কোনো কনফিউশন আছে? এটা নিয়ে কোনো কনফিউশন নেই। এখন নাও, এখন তুমি কাজের কি ফর্মুলা জানো? কাজের কি ফর্মুলা জানো তুমি? কাজের ফর্মুলাটা কি রকম? কাজের ফর্মুলা, মাইনাস তো সামনে একটা থাকবে, মাইনাস থাক। কাজের ফর্মুলা কি? এন আর, দুইটা ফর্মুলা জানি। প্রথমে যেটা প্রথমে দেখছিলাম সেটা বের করি। এন আর গামা মাইনাস ওয়ান, এন আর গামা মাইনাস ওয়ান ইনটু ইনটু টি ইনিশিয়াল মাইনাস টি ফাইনাল, মনে পড়ে? টি ইনিশিয়াল মাইনাস টি ফাইনাল। এখন আবার সামনে একটা মাইনাস আছে, তোমার ইচ্ছা, তুমি মাইনাস দিয়ে গুণ করতে পারো, না করতে পারো, আমি হয়ে রাখি। তাহলে এইটা করার জন্য এন মোল সংখ্যা কি আছে? মোল সংখ্যা তোমাকে দিছে? মোল সংখ্যা, মোল সংখ্যা কিন্তু দেয় নাই। 300 কেলভিন তাপমাত্রা নির্দিষ্ট ভরের আয়তন এত, রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় এর আয়তন হঠাৎ দ্বিগুণ করে ফেললো। আচ্ছা আচ্ছা, তোমাকে চাপ দিছে, চাপ দিছে, ওকে, তোমাকে তাপমাত্রা দিছে। আমি মোল সংখ্যা জানি না, আমি কি আর জানি? আর জানি। আমি কি গামা জানি? আমি গামা জানি। আচ্ছা ঠিক আছে, আমি আর জানি, আমি গামা জানি। ঠিক আছে, ওকে 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 ওকে। আচ্ছা, টি ইনিশিয়াল জানি না, আমি টি ফাইনাল জানি না। তাহলে এটা কেমনে করা যেতে পারে? আচ্ছা, প্রশ্নে বলছে এটার আয়তন দ্বিগুণ করা হয়েছে। আয়তন যদি দ্বিগুণ হয়, আয়তন কত কত দ্বিগুণ হইল, তাহলে আমি তো নতুন চাপ বের করতে পারবো। হ্যাঁ, নতুন তাপমাত্রা বের করতে পারবো। হ্যাঁ, নতুন চাপ বের করতে পারবো, নতুন তাপমাত্রা বের করতে পারবো। আচ্ছা, এন তো আমি বের করতে পারতেছি না। এন কি বের করতে পারতেছি? এন কিন্তু বের করতে পারতেছি, হ্যাঁ পারতেছি পারতেছি পারতেছি, ওকে পারতেছি। আচ্ছা, আমাদের এখানে মোল সংখ্যা জানি, মোল সংখ্যা জানি না, আয়তন জানি, ভি জানি, আমি এখানে টি জানি, আমি এখানে পি জানি। আচ্ছা, তাহলে আমি বের করতে পারবো। তাহলে আগে এন বের করতে হবে। প্রথমে টি ইনিশিয়াল আমাকে দেওয়া আছে, আমাকে টি ফাইনাল বের করতে হবে, যে রুদ্ধতাপীয় হইল, হওয়ার পর নতুন তাপমাত্রা কত, আগের অঙ্কের মতো। তাহলে এখানে বের করতে হবে দুইটা জিনিস, এক বের করতে হবে যে টি ফাইনাল, আর বের করতে হবে যে মোল সংখ্যা এন। আচ্ছা চলো শুরু করি। এটা এখানে ফাঁকা রাখলাম, এখানে ফাঁকা রাখলাম, আগে টি বের করব। বিসমিল্লাহ বলে আগে টিটা বের করি। আমরা কি জানি? আমরা জানি টি পি টু দি পাওয়ার 1 মাইনাস গামা ডিভাইড বাই গামা ইনিশিয়াল, ইনিশিয়াল ইকুয়ালস টু ফাইনাল, টি ফাইনাল পি ফাইনাল 1 মাইনাস গামা ডিভাইড বাই গামা।
ওকে 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 টি ফাইনাল আমি বের করব। তাহলে টি ফাইনাল কত আসে, আগে একটু ভ্যালুগুলো বসাই। টি ইনিশিয়াল কত ছিল? টি ইনিশিয়াল ছিল কত? আচ্ছা, পি ইনিশিয়াল তো আমি জানি না। পি ইনিশিয়াল কি জানি? আমাকে তো আয়তন বলছে, আয়তন দ্বিগুণ হয়, তাহলে তো পি দিয়ে লাভ নাই। আমাকে তো বলছে আয়তন দ্বিগুণ হয়, তাহলে তো পি দিয়ে লাভ নাই। আমাকে টি আর ভি দিয়ে করতে হবে। তাহলে টি ভি টু দি পাওয়ার গামা মাইনাস ওয়ান ইনিশিয়াল ইকুয়ালস টু টি ফাইনাল ভি ফাইনাল গামা মাইনাস ওয়ান। এবার হবে আয়তন যেহেতু অর্ধেক হয়ে গেছে, একটু হিসাব করি তাহলে। টি ইনিশিয়াল বাই টি ফাইনাল ইকুয়ালস টু ভি ফাইনাল বাই ভি ইনিশিয়াল টু দি পাওয়ার গামা মাইনাস ওয়ান। এখন আয়তনটা কি হয়েছে? দ্বিগুণ হয়েছে, দ্বিগুণ। তাহলে ভি এফ যেটা, এটার ভ্যালু ভি আই এর ডাবল। তাহলে ভি এফ হলো ভি আই এর ডাবল ডিভাইড বাই ভি আই গামা মাইনাস ওয়ান। কাটাকাটি চলে যাবে, কাটাকাটি যায় আমাদের কি থাকবে? আমাদের থাকবে টি ইনিশিয়াল বাই টি ফাইনাল ইকুয়ালস টু 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 দি পাওয়ার গামা মাইনাস ওয়ান। গামা কত? গামা কত? গামা কি দিছে? গামা কিন্তু আমি বের করতে পারবো, অক্সিজেনের গামা অবশ্যই 1.4 হবে। তুমি এভাবে বের করতে পারো, গামা সমান সমান সিপি বাই সিভি। এটা করেও করতে পারো, এটা করেই করি। যদি সিপি আর সিভি দিছে, আমার ইউজ করা লাগবে, সো এটা ইউজ করে করি। তাহলে তাহলে 29.2 যদি 1.4 আসে তাহলে অঙ্ক ঠিক থাকবে। 20.9, এটা আসে কত? এটা আসে 1.39। অঙ্ক মিলানোর জন্য আমি ধরে নিলাম 1.4। তুমি 1.39 দিয়ে করলেও অঙ্ক হবে, কোনো সমস্যা নেই। আচ্ছা, তাহলে টু টু দি পাওয়ার 1.4 মাইনাস ওয়ান মানে টু টু দি পাওয়ার 0.4। টি ইনিশিয়াল কত? টি ইনিশিয়াল 300 কেলভিন। তাহলে টি ফাইনাল কত হবে? হুম, টি ফাইনাল কত হবে? টি ফাইনাল পাশে নিয়ে যাও, এটাকে পাশে নিয়ে আসো। তাহলে টি ইনিশিয়াল মানে 300 ডিভাইড বাই টু টু দি পাওয়ার 0.4। এটা আসে আমাদের 227.35 কেলভিন। তাহলে টি ফাইনাল কিন্তু আমি পাইলাম। আমার এখন মোল সংখ্যা বের করতে হবে। আমার এখন মোল সংখ্যা বের করতে হবে। মোল সংখ্যা বের করতে পারবো। এটাকে একটু ছোট করি। মোল সংখ্যা আমরা বের করতে পারবো, এটা কোনো কঠিন কিছু না। এটাকে একটু ছোট করি আগে। নিচে নিচে নিচে, ওকে। আচ্ছা, আমরা জানি পি ভি ইকুয়ালস টু এন আর টি। আমরা কি জানি? আমরা জানি পি ভি ইকুয়ালস টু এন আর টি। তাহলে এন সমান সমান কত? এন সমান সমান হচ্ছে আমাদের পি ভি বাই আর টি। এখন মোল সংখ্যা আগেও যা থাকবে পরে তো তাই থাকবে। আগের আমরা সবকিছু বসাই। আগে চাপ কত ছিল? আগে চাপ ছিল 10⁵ প্যাসকেল। আগে আয়তন কত ছিল? আগে আয়তন আয়তন ছিল 10⁻³ আয়তন ছিল 10⁻³ এত এত মিটার কিউব। ওকে, আগে আর এর মান কত? সবসময় একই জিনিস, 8.314। এবং আগে তাপমাত্রা কত? 300। তাহলে মোল সংখ্যা কত আসতেছে এখান থেকে? 10⁵ ইন্টু 10⁻³ 100 আসবে অবশ্যই। 8.314 ইন্টু 300। তাহলে হিসাব করে এটা কত আসতেছে? 0.04 মোল। 0.04 মোলস লেখা হচ্ছে, এত মোলস। তাহলে এবার আসো, সবকিছু আমাদের পেয়ে গেছি, আমরা এখান থেকে সবকিছু পেয়ে গেছি। মাইনাস 0.04 মোল ইন্টু আর এর ভ্যালু কত? 8.314 ডিভাইড বাই গামার ভ্যালু কত? 1.4 মাইনাস 1। আর এখানে টি আই মাইনাস টি এফ, টি আই মাইনাস টি এফ। তো গুণন টি ইনিশিয়াল কত? 300 মাইনাস টি এফ কত? টি এফ কত হবে? টি এফ হচ্ছে 227.35। 227.35। 227.35, ঠিক আছে। ওকে, তাহলে এবার একটু হিসাব করে কত আসে এটা। আচ্ছা, তাহলে কত আসবে? 0.04। অবশ্যই নেগেটিভ আসবে। কেন নেগেটিভ আসবে? কারণ আয়তন দ্বিগুণ করছি, মানে কি? কাজ হইছে। রুদ্ধতাপীয়তে কাজ হওয়া মানে কি? মানে গ্যাস নিজের পকেট থেকে শক্তি দিয়ে দিছে। নিজের পকেট থেকে শক্তি দেওয়া মানে তার অভ্যন্তরীণ শক্তি অবশ্যই কমে যাবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনি কি চিন্তিত? টাকার জন্য চাকরির বই কিনতে পারছেন না? আমি অনেক চিন্তিত ভাই। আচ্ছা, এই লোকটা টাকার জন্য চাকরির বইও দিছে, আবার দিছে ইংরেজি শিখুন, নিজের ভবিষ্যৎকে উন্নত করুন। আই নো লট অফ ইংলিশ ম্যান,
ইউ ডোন্ট নো, ইউ ইউ ডোন্ট ইভেন নো হাউ মাচ ইংলিশ আই নো, সো আই এম কারেন্টলি ব্যানিং ইউ। সো মিস্টার আরিফ, আপনার ব্যবসা অনেক ভালো ছিল, বাট আই এম অ্যাকচুয়ালি ব্যানিং ইউ। ওকে আরিফ, আরিফ ভাই ব্যান হচ্ছে না, বেঁচে গেলেন, আপনি বেঁচে গেলেন, ব্যান হচ্ছে না। এটা কত আসতেছে এটা? 8.314 ডিভাইড বাই 1.4 মাইনাস 1 ইন্টু 300 মাইনাস 27.35, এটা আসতেছে মাইনাস 60 আমার ভুল হতে পারে, না ভুল হয়নি, ঠিক আছে, মাইনাস 60.4121 জুল। ভুল হতেও পারে, একটু নিজেরা চেক করে নিও। হ্যাঁ, তো মাইনাস কেন আসলো, এটার ব্যাখ্যা কি? কারণ ভাইয়া অভ্যন্তরীণ শক্তি তো কমবে। অভ্যন্তরীণ শক্তি কেন কমবে? কারণ অভ্যন্তরীণ শক্তি দিয়েই তো কাজটা হবে। প্রসারিত হয়েছে, কাজ করার শক্তি কই পাইছে? অভ্যন্তরীণ শক্তি থেকেই খরচ করা হয়েছে। ঠিক আছে, ঠিক আছে, তাহলে আমি বুঝলাম, এই অঙ্কটা আমরা ক্লিয়ার হয়েছি। এখানে তুমি গামার ভ্যালু সরাসরি ইউজ করতে পারতা, গামার ভ্যালু তুমি সরাসরি ইউজ করতে পারতা, আমরা সরাসরি ইউজ করলাম না, কারণ সিপি আর সিভি যেহেতু দিয়েছে আমরা সেটা ব্যবহার করলাম। ওকে, ওকে, আচ্ছা, এবার আসো সমষ্ণ প্রক্রিয়ায় কৃত কাজ। সমষ্ণ প্রক্রিয়া জিনিসটা কি ছিল? সমষ্ণ প্রক্রিয়া তোমরা চিনো না? সমষ্ণ, সম উষ্ণ, সম উষ্ণ মানে কি? মানে সব সময় টেম্পারেচার সমান থাকবে। টেম্পারেচার সমান মানে কি? মানে ডেল্টি কনস্ট্যান্ট, ডেল্টি কনস্ট্যান্ট, কথার কথা ডেল্টি কনস্ট্যান্ট। এখন অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন কি ছিল? ওহো, আমি কি বললাম এটা? টি সমান মানে কি? ডেল্টি জিরো, সরি, মানে ডেল্টি জিরো। টি সবসময় সমান থাকবে, তাহলে ডেল্টি মানে কি? টি এর পরিবর্তন, টি এর পরিবর্তন শূন্য হবে। আচ্ছা, এখন অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন কি ছিল? এন সিভি ডেল্টি। বাবা ডেল্টি তো জিরো, তাহলে ডেল্টি জিরো হলে টোটালটা জিরো। তাহলে অভ্যন্তরীণ শক্তির কোনো পরিবর্তন হয় না কোথায়? যখন এটা রুদ্ধতাপীয় প্রক্রিয়া হয়। যখন রুদ্ধতাপীয় প্রক্রিয়া হয় তখন কিন্তু আমরা এটা জানি যে ডেল কিউ সমান সমান ডেল ইউ প্লাস ডেল ডাব্লু। শুধু এর জন্য না, সবার জন্যই আমরা এটা জানি। তাহলে এখানে যদি তুমি জিরো বসাও, ডেল কিউ ইকুয়ালস টু ডেল ডাব্লু, এর অর্থ কি? এর অর্থ যে পরিমাণ আমি তাপ দিচ্ছি সেই সম্পূর্ণ তাপটাই কাজে রূপান্তর হয়ে যাচ্ছে। হ্যাঁ, এটা সত্যি যে সবসময় এটা করা যায় না, সবসময় করা যায় না, যতটুকু তাপ দিবা পুরাটা শক্তি সবসময় হয় না। হ্যাঁ, এটা আমরা তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্র পড়লে তখন আমরা দেখব। বাট আপাতত, আপাতত ম্যাথামেটিক্যালি এটা আসতেছে, ম্যাথামেটিক্যালি এটা আসলো। যদি এটা আসে তাহলে এখান থেকে আমরা কি কি বলতে পারি? এখান থেকে PV equals to nRT। টি তো বাবা কনস্ট্যান্ট, nR তো জন্ম থেকেই কনস্ট্যান্ট, তাহলে এই পুরো জিনিসটাই কনস্ট্যান্ট। তাহলে পি আর ভি সবসময় কনস্ট্যান্ট থাকে। বয়েলের সূত্রে তোমরা এটা পড়ছো, বয়েলের সূত্রে এটা পড়ছো, তাই না? বয়েলের সূত্রে কি থাকে? বয়েলের সূত্রে তাপমাত্রা কনস্ট্যান্ট থাকে, ঠিক সেম তাপমাত্রা এখানে কনস্ট্যান্ট থাকে। ওয়ালাইকুম আসসালাম, ক্লাসের 1 ঘন্টা পর সালাম দিলে তোমরা, 1 ঘন্টা পর আসলাম মনে হয় না? তাহলে পিভি চাপ এবং আয়তনের গুণফল সবসময় কনস্ট্যান্ট থাকে। কখন? যখন এটা সমষ্ণ প্রক্রিয়া হয়। তাহলে কাজ কিভাবে বের করব? পি আর ভি তো সবসময় কনস্ট্যান্ট। আমরা কি জানি? আমরা জানি ক্ষুদ্র কাজ ইকুয়ালস টু, ক্ষুদ্র কাজের জন্য তো চাপ তেমন পরিবর্তন হয় না। চাপ পরিবর্তন হইতে পারে বাট ক্ষুদ্র একটা সময়, তখন তো চাপ পরিবর্তন হয় না। তখন পি ডিভি, যদি বড় কাজ নিতাম, বড় সময় নিতাম, তখন কিন্তু এটা লেখা যেত না। শুধুমাত্র সমচাপের ক্ষেত্রে তখন আমরা লিখতে পারতাম, তাই না? মনে পড়ে? এটা কখন লেখা যেত? বড় ক্ষেত্রে ডি ডাব্লিউ, বড় কাজ চাপ গুণন বড় আয়তন, এটা শুধুমাত্র যখন চাপ কনস্ট্যান্ট থাকতো তখন লেখা যাইতো, সমচাপে লেখা যাইতো। সবসময় লেখা যায় না, কিন্তু ক্ষুদ্র কাজের জন্য সবসময় এটা লেখা যায়, দেখছিলাম আমরা, তাই না? ক্ষুদ্র কাজের জন্য এটা লেখা যায়। তাহলে আমি বের করতে চাই জিরো থেকে ডাব্লু পরিমাণ কাজ হয়েছে, বা ধরো W1 থেকে ডাব্লু পরিমাণ কাজ হয়েছে, W1 থেকে ডাব্লু, আমি ইন্টিগ্রেশন করব W1 থেকে W2, DW ইকুয়ালস টু ইন্টিগ্রেশন, ইন্টিগ্রেশন ভি ইনিশিয়াল থেকে ভি ফাইনাল, পি ডিভি। এখন পি মানে কোনটা? পি মানে কি? পি মানে কি? পি মানে হচ্ছে কে বাই ভি, কে বাই ভি সমান সমান হচ্ছে পি, তাই না? পি সমান সমান কি? কে বাই ভি।
তাহলে এখানে বসায় দাও, পি সমান সমান বসায় দিলাম ভি ইনিশিয়াল থেকে ভি ফাইনাল কে বাই ভি ডিভি। এখন মজার বিষয় হচ্ছে যে কে যেটা, কে তো বাবা কনস্ট্যান্ট, কে তো কনস্ট্যান্ট, কে যদি কনস্ট্যান্ট হয় তাহলে বাইরে নিয়ে চলে আসলাম ইন্টিগ্রেশন ভি ইনিশিয়াল থেকে ভি ফাইনাল, এখানে থাকলো আমার ডিভি ডিভাইডেড বাই ভি। এখন এটার ইন্টিগ্রেশন কত হবে মনে পড়ে? এটা কি হয়, ইন্টিগ্রেশন অফ 1/x dx অথবা ইন্টিগ্রেশন অফ dx বাই x কত হয়, এটা হয় ln x, মনে আছে ln x হয়। তো আমরা সেটা এখানে ইউজ করব। তো আমরা যদি সরাসরি লিখি dw কে ইন্টিগ্রেশন করলে কি আসবে, ক্ষুদ্র dw, ইন্টিগ্রেশন করা মানে কি যোগ করা, যোগ করলে বড় w আসবে, তাহলে আসবে এখানে w, লিমিট কোনটা, লিমিট হচ্ছে w1 থেকে w2। আচ্ছা, w1 থেকে w2 মানে কি, মানে শুরুতে আগে থেকে একটা কাজ করা ছিল, কিছুক্ষণ সময় পর আরেকটা কাজ হয়েছে, তাহলে এই প্রক্রিয়াকৃত কাজ কোনটা, এই দুটোর পার্থক্য। তাহলে এখান থেকে বলা যায়, সরাসরি বলতে পারো dw ইকুয়ালস টু কি হবে, বা আমি এভাবে সরাসরি না লিখি কে, এটা ইন্টিগ্রেশন করলে কি আসে, ln ভি, লিমিট বসাও ভি ইনিশিয়াল থেকে ভি ফাইনাল। তাহলে এখানে আসো, লিমিট বসাও w2 মাইনাস w1, w2 মাইনাস w1, তাহলে যে কাজের যে পার্থক্য, কাজের পার্থক্য কেন হইছে, এই প্রক্রিয়া একটা কাজ হইছে, হয়ে কাজের পার্থক্য তৈরি হইছে, কাজেই এটাকে তুমি সরাসরি বলে দিতে পারো dw। এটা সমান কত আসবে, কে আর লিমিট বসাও ln ভি ফাইনাল মাইনাস ln ভি ইনিশিয়াল। তোমাদের মধ্যে একজন আমাকে বলছিলা, ভাইয়া আপনি লন কে ln কেন বলেন, আমি লন কে ln বলি না, তোমরা ln কে লন বলো, এটা হলো পার্থক্য। ওকে, এখন ln এর একটা ধর্ম ছিল যে যদি মাইনাস থাকে তাহলে ভাগ আকারে লেখা যায়, তাহলে লেখা যায় ln ভি ফাইনাল মাইনাস ভি ইনিশিয়াল। এটা সমান সমান হলো আমাদের কৃত কাজ। এখন তাহলে বলো তো ভাই, কে মানে কি, কে কি জিনিস, সমষ্ণ প্রক্রিয়ায় কে হচ্ছে যে এনআরটি, কাজে কে সমান সমান কত, এন আর টি ln ভি ফাইনাল বাই ভি ইনিশিয়াল। বুঝছো? একটা মজার জিনিস আছে, মজার একটা জিনিস আছে। দেখো আমি বললাম পিআরভি কনস্ট্যান্ট থাকে সবসময়, তাহলে পিআরভি ইনিশিয়ালিও কনস্ট্যান্ট থাকবে, পিআরভি ফাইনালিও কনস্ট্যান্ট থাকবে। তাহলে ভি ফাইনাল বাই ভি ইনিশিয়াল, এটাকে আমি পাশে নিয়ে আসলাম, এটাকে আমি পাশে নিয়ে আসবো, পি ইনিশিয়াল বাই পি ফাইনাল হয়। কখনো চিন্তা করতে হবে, ভিএফ থাকলো ভিআই কে পাশে নিয়ে যাও, আর যে পিএফ কে পাশে নিয়ে আসো, তাহলে পিএফ বাই পিআই বাই পিএফ, ভিএফ বাই ভিআই, এটা দেখা যায়। তাহলে যেখানে ভিএফ বাই ভিআই আছে, এখন আমি লিখতে পারি পিআই বাই পিএফ, তাহলে এটা আমি লিখতে পারি এখানে dw ইকুয়ালস টু nRT ln p vf বাই vi, এটাকে আমি লিখতে পারি pf বাই pf, p vf বাই vi তার উল্টা pi বাই pf, তাহলে pi বাই pf। তাহলে এখানে আমাদের এই দুইটা ফর্মুলা মাথায় রাখতে হবে কৃত কাজের জন্য, এই দুইটা হলো আমাদের কৃত কাজের ফর্মুলা। সমষ্ণ প্রক্রিয়ায় কতটুকু কাজ করা হয়েছে তার ফর্মুলা হচ্ছে এইটা, এবং এটা তো মনে রাখবেই সমষ্ণ প্রক্রিয়া এটা হয়, এবং সমষ্ণ প্রক্রিয়ায় অবদান শক্তি পরিবর্তন শূন্য। কাজে কয়টা জিনিস মাথায় রাখবা, এটা, মাথায় রাখবা এটা, মাথায় রাখবা এটা, এবং মাথায় রাখবে এই দুইটা। বুঝতে পারছো? এইভাবে তোমরা সমষ্ণ প্রক্রিয়ার গুরুত্বপূর্ণ 5টা ফর্মুলা মাথায় রাখলে সব অঙ্ক পারবা। দেখো এই অঙ্কটা দেখো, খুবই ডালভাত অঙ্ক, তোমাদের জন্য খুবই ডালভাত অঙ্ক। 17°C তাপমাত্রা এবং 3 × 10⁵ প্যাসকেল চাপে একটি সিলিন্ডার পিস্টন ব্যবস্থায় 14 গ্রাম নাইট্রোজেন গ্যাস আবদ্ধ আছে। ঠিক আছে, থাকলো। তাহলে দেখো আমি এখানে তাপমাত্রা জানি 17°C, তাহলে 273 যোগ 17 কত আসবে, 290 কেলভিন।
তাপমাত্রা, চাপ আমাকে দিয়ে দিছে 14 গ্রাম নাইট্রোজেন, 1 মোল নাইট্রোজেন মানে কত? 28 গ্রাম। তাহলে 14 গ্রামে কত মোল হবে? 14 গ্রামে কত মোল হবে? 14 ভাগ 1 মোলের ভর 28, তাহলে 0.5 মোল। এতটুকু নাইট্রোজেন গ্যাস আছে। এখানে ধীরে ধীরে বল প্রয়োগে সিলিন্ডারের অভ্যন্তরে চাপ দ্বিগুণ করা হলো। দেখো, ধীরে ধীরে। আগে আমরা কি করতাম? হঠাৎ করে করতাম। হঠাৎ হঠাৎ করে যখন করা হয় তখন তাপ নেওয়ার সময় পায় না, কিন্তু যখন ধীরে ধীরে করি তখন সে পর্যাপ্ত পরিমাণ তাপ নিতে পারে। অভ্যন্তরীণ শক্তির কোনো হাতি দেওয়া লাগে না, তখন সে পর্যাপ্ত পরিমাণ তাপ নিতে পারে। সো যখনই সমষ্ণ প্রক্রিয়া থাকবে তখন তুমি মাথায় রাখবা এটা ধীরে 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 বা আস্তে 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 বা স্লোলি হয়। ঠিক আছে? যদি এগুলোর প্রশ্নে লেখা থাকে তার মানে এটা সমষ্ণ প্রক্রিয়া। তাহলে ধীরে ধীরে আস্তে আস্তে বল প্রয়োগ করে সিলিন্ডারের অভ্যন্তরে চাপ দ্বিগুণ করা হলো, তার মানে এটা সমষ্ণ প্রক্রিয়া, চাপ দ্বিগুণ করা হলো। তাহলে নির্গত তাপের পরিমাণ নির্ণয় করো। নির্গত তাপ মানে কি? মানে তোমাকে এখানে ডেল কিউ এর ভ্যালু বের করতে হবে, এবং বলছে নির্গত, তার মানে ডেল কিউ এর ভ্যালুটা নেগেটিভ আসবে। নাইট্রোজেনের আণবিক ভর দেওয়া আছে 28 গ্রাম, আমরা আগে থেকে জানতাম, অঙ্ক করে ফেলছি। ওকে, যেহেতু সমষ্ণ প্রক্রিয়া এখানে গামা নিয়ে কোনো কাজ নাই, গামা লাগতেছে না, গামা লাগে শুধু রুদ্ধতাপীয়তে, এখানে গামা নিয়ে কোনো কাজ নেই। ওকে, আমাকে বলছে ডেল কিউ বের করো। আমরা তো জানি সমষ্ণ প্রক্রিয়ায় ডেল কিউ সমান সমান ডেল ডাব্লু, মানে যে পরিমাণ তাপ দেওয়া হয় ঠিক সেই পরিমাণ কার্য সম্পাদিত হয়। এখন কাজ সম্পর্কে আমরা কি কি জিনিস জানলাম? আমরা জানলাম দুইটা ফর্মুলা দেখছি। এখানে কি কি দেওয়া আছে? এখানে দেখো চাপ দেওয়া আছে, চাপ 2 গুণ হয়ে গেছে, তাহলে চাপের অনুপাতটা আমি জানি, তাহলে চাপের অনুপাতটা লিখি। এন আর টি এল এন পি, ফাইনাল না ইনিশিয়াল ছিল কিন্তু ভুলে গেলাম। ভি এর ক্ষেত্রে হয় ফাইনাল, আর পি এর ক্ষেত্রে উপরে থাকে ইনিশিয়াল, তাই না? ভি এর ক্ষেত্রে উপরে থাকে ফাইনাল, পি এর ক্ষেত্রে উপরে থাকে ইনিশিয়াল। আচ্ছা, আমার নিজেরও মনে পড়ছে এখন। তাহলে পি এর ক্ষেত্রে থাকে ইনিশিয়াল উপরে, নিচে থাকে ফাইনাল। ওকে, তাহলে এন কত? 0.5, আর কত? 8.314, টি কত? 290 কেলভিন। এলএন, পি ইনিশিয়াল ভাই পি ফাইনাল, কি করা হয়েছে? চাপ দ্বিগুণ করা হয়েছে, মানে ফাইনাল যে চাপ সেটা ইনিশিয়াল চাপের 2 গুণ, তাহলে ফাইনাল চাপটা কি হবে? ইনিশিয়াল চাপের 2 গুণ হবে। বা তুমি এভাবে বলতে পারো এটা 1 হলে এটা 2 হবে, তাই না? এটা 1 হলে এটা 2 হবে, বুঝাই যায়। তাহলে কাটাকাটি করো, উপরে 1 নিচে 2, এই যে চলে আসলো 0.5 ইন্টু 8.314 ইন্টু 290 ইন্টু ln 1/2। এটার অ্যান্সার নেগেটিভ আসবে। দেখো 0.5 ইন্টু 8.314 ইন্টু 290 ইন্টু ln 0.5 মাইনাস 835.60 জুল। এটা হচ্ছে আমাদের ডি কিউ। ডি কিউ নেগেটিভ কেন আসছে? কারণ চাপ বাড়ানো হয়েছে। চাপ বাড়ানো মানে কি? মানে আমি চাপ দিয়ে, এই চাপ দিয়ে আমি চাপটা বাড়াইছি। চাপ দেওয়া মানে কি? আয়তনটা কমানো। আয়তন কমানো মানে কি? আয়তন কমাইছি মানে কি? আয়তন কমাইছি এর অর্থ কি? আয়তন কমাইছি এর অর্থ কৃতকাজ নেগেটিভ। আয়তন কমাইছি অর্থ কৃতকাজ নেগেটিভ। কৃতকাজ নেগেটিভ মানে কিউও নেগেটিভ হবে, কারণ এখানে কোনো অন্তঃশক্তির পরিবর্তনটা নাই, তাপ বের হয়ে যাবে। বুঝছো? তাহলে এতটুকু তাপ বের হয়ে যাবে। এখন তোমাকে প্রশ্ন করছে নির্গত তাপ বের করো, তোমাকে কিন্তু বলেনি তাপের পরিবর্তন বের করো। তুমি লিখবা নির্গত। নির্গত মানেই তো বের হয়ে গেছে, নির্গত মানেই তো বের হয়ে যাওয়া। মাইনাস কি বুঝায়? মাইনাস বুঝায় বের হয়ে গেছে। আমি তো বলে দিচ্ছি নির্গত তাপ, তাহলে তার মাইনাস দেওয়ার প্রয়োজন নেই। তাহলে আমি লিখলাম 835.60 জুল নির্গত। কারণ এই মাইনাস মানে হলো নির্গত, নির্গত আমি লিখছি, নির্গত লিখছি, যদি মাইনাস দাও তাহলে উল্টা হয়ে গেল না? নির্গত মানেই তো মাইনাস, আবার যদি তুমি এখানে মাইনাস দাও তাহলে মাইনাস মাইনাস প্লাস হয়ে গেল, এটা তো হবে না। ওকে, বুঝতে পারছো? বুঝতে পারছো? আচ্ছা, বুঝতে পারছি।
ভাইয়া এই ক্লাসগুলো কি ওয়েবসাইটে থাকবে না? এই ক্লাসগুলো ওয়েবসাইটে থাকবে না। ফিজিক্স সেকেন্ড পেপার ক্লাস যখন অফিসিয়ালি আমাদের প্রাইভেট গ্রুপে শুরু হবে, আমি যখন তাপগতিবিদ্যা, আমি এখানে তাপগতিবিদ্যা পড়াচ্ছি, তোমাদের যখন কোর্স শুরু হবে, কোর্সে তাপগতিবিদ্যা কিন্তু আমি পড়াবো না। কোর্সে হয়তো ইয়াসিন ভাই পড়াবে অথবা আশিক ভাই পড়াবে। কাজেই একটা চ্যাপ্টার তুমি দুইটা টিচারের কাছ থেকে পাচ্ছ, তোমার যেটা ভালো লাগবে তুমি সেটা কন্টিনিউ করবা, জিনিস এরকম। তো প্রাইভেট গ্রুপে যে ক্লাসটা হবে সেই ক্লাসটা ওয়েবসাইটে থাকবে। হুম, এই আমরা এখান থেকে উত্তর বের করে ফেললাম। এবার তোমাদের একটা মজার টপিক বলি, সেটা হলো ঢাল। সেটা হচ্ছে ঢাল। ঢাল, বিভিন্ন প্রক্রিয়ায় ঢাল কিরকম কিরকম হয়। দেখো, প্রথমে দেখো আমি সমষ্ণ নিয়ে কথা বলি। সমষ্ণ, সমষ্ণ। দেখো আমরা কি জানতাম, ঢাল মানে কি, কিসের ঢাল? আমরা পি বনাম ভি এর একটা গ্রাফ বানাবো। আমরা একটা গ্রাফ বানাবো। আমরা একটা গ্রাফ বানাবো, এই যে গ্রাফ। ঠিক আছে, গ্রাফ। এটা একটা এক্স অক্ষ ধরো, এটা এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ। তাহলে এটা হলো এক্স অক্ষ, এটা হলো ওয়াই অক্ষ। এক্স অক্ষে থাকবে ভি, ওয়াই অক্ষে থাকবে পি, মানে পি আর ভি এর গ্রাফ। তোমরা অনেক সময় দেখছো পি আর ভি এর গ্রাফটা অনেক গুরুত্বপূর্ণ। পি আর ভি এর গ্রাফ থেকে সব ধরনের ধর্ম বের করা যায়। পি আর ভি এর গ্রাফ থেকে কাজ বের করা যায়, মনে আছে না? পি আর ভি এর যে গ্রাফ হয়, সেই গ্রাফের ক্ষেত্রফলই তো কাজ। মনে পড়ে কিনা? মনে পড়ে? তোদের পড়াইছিলাম এগুলা। মনে পড়লে ভালো, না মনে পড়লে আরো ভালো, সমস্যা নেই। এখন আমি যেটা পড়াচ্ছি সেটা দেখো। পিআরভি এর গ্রাফ থেকে আমরা অনেক কিছু বের করতে পারি। এজন্য আমরা পিআরভি এর গ্রাফ কোনটার জন্য কেমন হয় সেটা আমরা একটু বের করার চেষ্টা করব। আচ্ছা, তো সমষ্ণ প্রক্রিয়ায় পিআরভি এর গ্রাফ মানে কি? এখানে ধরো কোন একটা গ্রাফ আছে, এটা ঢাল কি হবে? ঢাল, ঢাল কি হবে এটার? ঢাল মানে কি? মানে যে এখানকার ট্যান থিটা। ট্যান থিটা মানে কি? ট্যান থিটা মানে উচ্চতা বাই ভূমি। এই উচ্চতা কি? হলো ডিপি, মানে পি এর পরিবর্তন। এটা কি হলো? ভি এর পরিবর্তন। তাহলে ট্যান থিটা কি হবে ভাইয়া? ট্যান থিটা হবে ডিপি বাই ডিভি। তার মানে পি কে ভি এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করতে হবে। আচ্ছা, তোমাদের ম্যাথমেটিক্সের জিনিস এটা। তাহলে এটা হচ্ছে আমাদের ঢাল, এটা হচ্ছে আমাদের ঢাল। যদি ঢালটা এরকম হয়, আমি এই পয়েন্টে ঢাল বের করব, তাহলে একটু স্লোপ নিতে হবে। সেই স্লোপটা কতটুকু কোণ উৎপন্ন করে, সেইটার ট্যান থিটা নিতে হবে। মনে পড়ে? ঢাল সম্পর্কে আইডিয়া মনে পড়ছে এখন? আচ্ছা, আশা করি মনে পড়ছে। তাহলে ঢাল আমাদের মনে পড়ছে। এখন দেখো সমষ্ণ প্রক্রিয়া কি হয়, পি আর ভি কনস্ট্যান্ট থাকে। এই পুরো জিনিসটাকে তুমি একটু ইয়া করো, তুমি এটাকে কি করবা, ভি এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করো, ডি বাই ডিভি। পি ভি ইকুয়ালস টু কে। এখানে অন্তরীকরণ জানা লাগবে কিন্তু। তাহলে অন্তরীকরণের ফর্মুলা কি বলে? যারা জানো তারা জানবা, যারা জানো না তারা মুখস্থ করবা। প্রথমে পি কে ধরবো, ধরে রেখে ভি কে ডিফারেন্সিয়েশন করব, ডিভি বাই ডিভি কত আসবে? 1 আসবে। প্লাস ভি কে রাখবো, রেখে পি কে ডিফারেন্সিয়েশন করব, ডিপি বাই ডিভি ইকুয়ালস টু ডি বাই ডিভি কে। উভয় পক্ষকে ভি দ্বারা ডিফারেন্সিয়েশন করা হইলো। সো এখানে আসলে লেখা উচিত, এখানে লেখা উচিত ডি বাই ডিভি কে। ঠিক আছে, উভয় পক্ষকে ডিফারেন্সিয়েশন করলাম ভি এর সাপেক্ষে। আচ্ছা, তাহলে এটা কি হবে? এটা হয়ে যাবে 1, এটা হয়ে যাবে 1। তাহলে পি প্লাস ভি ডিপি বাই ডিভি ইকুয়ালস টু, এখন কনস্ট্যান্ট রাশি, এটা মানে কি? ডিফারেন্সিয়েশন মানে কি? মানে পরিবর্তনের হার। এটা তো পরিবর্তন হয় না, তো কনস্ট্যান্ট। এটা হবে 0। মনে পড়ে? যারা ডিফারেন্সিয়েশন পড়ছো তাদের মনে পড়বে, আর যারা ডিফারেন্সিয়েশন পড়ো নাই কিছু তো মনে পড়বে না, তারা মুখস্থ করবে। ঠিক আছে? আচ্ছা, তাহলে এখন পি প্লাস, আমি কি বের করবো? আমার এটা বের করতে হবে। এটাকে ওই পাশে নিয়ে যাই, এটাকে মুছলাম, মুছে মাইনাস ভি ডিপি বাই ডিভি। তাহলে ডিপি বাই ডিভি কত আসতেছে? এই পুরা জিনিসটাকে এই পাশে নিয়ে আসো, তাহলে আসবে মাইনাস পি বাই ভি। তো এটা হবে আমার সমষ্ণ প্রক্রিয়ায় ঢাল। এটা হবে আমার সমষ্ণ প্রক্রিয়ায় ঢাল। সমষ্ণ প্রক্রিয়ায় ঢাল আমার বের করা হয়ে গেল। আচ্ছা, তো সমষ্ণ প্রক্রিয়াটা ধরো এরকম, ধরো এটা এই রকম। ঠিক আছে, এটা হলো সমষ্ণ প্রক্রিয়া। সমষ্ণ প্রক্রিয়া এরকম। আচ্ছা, এরপর 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 ধরো রুদ্ধতাপীয়। রুদ্ধতাপীয়, রুদ্ধতাপীয়তে কি হবে?
রুদ্ধতাপে কি হয়, পি ভি টু দি পাওয়ার গামা সমান সমান কনস্ট্যান্ট। সেম ভাবে ডিফারেন্সিয়েশন করো উভয় পক্ষকে ভি দিয়ে, তাহলে কি হবে, পি কে ধরে ভি কে ডিফারেন্সিয়েশন করবা আগে, প্লাস ভি কে রেখে পি কে ডিফারেন্সিয়েশন করবা, আর এই পাশে ডিফারেন্সিয়েশন করলে 0। এখন ভি কে ডিফারেন্সিয়েশন করলে কত আসবে, পি গামা আসবে, আর ভি এর পাওয়ার 1 কমে যাবে, প্লাস ভি টু দি পাওয়ার গামা ডিপি বাই ডিভি সমান সমান 0। তাহলে ভি টু দি পাওয়ার গামা ডিপি বাই ডিভি, এই পুরো জিনিস ওপারে যাবে, তাহলে গামা পি ভি টু দি পাওয়ার গামা -1। তাহলে ডিপি বাই ডিভি কত আসতেছে, নিজে ভাগ করে দাও, তাহলে গামা পি ভি টু দি পাওয়ার গামা -1 ডিভাইড বাই ভি টু দি পাওয়ার গামা। নিচে গামা মানে কি, মানে গামাটা পাওয়ার হিসেবে মাইনাস করে ফেলতে পারবো আমি। তাহলে ডিপি বাই ডিভি সমান গামা পি, আর যে ভি টু দি পাওয়ার গামা -1, নিচে আবার ভি টু দি পাওয়ার গামা, তাহলে ভি টু দি পাওয়ার গামা -1, আর এই যে নিচেরটা গামা, এটা মাইনাস করে লিখতে পারবো, তাহলে ভি টু দি পাওয়ার গামা -1 মাইনাস গামা, এই গামার নিচে ছিল তাই মাইনাস করে উপরে লিখলাম। তাহলে কাটাকাটি করলে কি থাকবে, গামা পি টু দি পাওয়ার ভি -1, ভি -1 মানে কি, মানে ভি দ্বারা ভাগ, তাহলে এটা ডিপি বাই ডিভি কত আসতেছে, এটা গামা পি বাই ভি, গামা পি বাই ভি। এখন দেখো তো এই যে মাইনাস থাকবে একটা, তাই না, মাইনাস থাকার কথা একটা, ওহো এই যে এখানে একটা মাইনাস আসবে, দেখো ভুল করছি, মাইনাস একটা আসবে, একটা মাইনাস আসবে, এখানে একটা মাইনাস, এই যে মাইনাস, কেন মাইনাস আসলো, পুরো জিনিসটা যদি আমি ওই পাশে নিয়ে যাই তাহলে মাইনাস আসবে না, এই যে মাইনাস আসলো, তাহলে এখানে একটা মাইনাস হবে, এখানে একটা মাইনাস হবে, এখানে একটা মাইনাস হবে, এখানে একটা মাইনাস হবে, তাই বলতে পারো গামা মাইনাস পি বাই ভি। এখন দেখো মাইনাস পি বাই ভি মানে কি, মাইনাস পি বাই ভি মানে কি, মানে সমষ্ণ প্রক্রিয়ায় ঢাল। আমি এখানে ব্র্যাকেট দিয়ে লিখলাম টি, মানে টি কনস্ট্যান্ট, টি কনস্ট্যান্ট মানে কি সমষ্ণ প্রক্রিয়া, এখানে ব্র্যাকেট দিয়ে লিখলাম কি, ব্র্যাকেট দিয়ে লিখলাম কিউ, কিউ মানে কি তাপ কনস্ট্যান্ট, তাপ কনস্ট্যান্ট মানে কি রুদ্ধতাপীয়, তাহলে এই যে ব্র্যাকেটে দেওয়া আছে এটা মানে কি গামা, গামা মাইনাস পিভি কোনটা, এই যে এটা হলো মাইনাস পিভি, তাহলে ডিপি বাই ডিভি ইনটু এখানে টি। তাহলে রুদ্ধতাপীয় প্রক্রিয়ার যে ঢাল, সেই ঢাল সমষ্ণ প্রক্রিয়ার ঢালের চেয়ে গামা গুণ বেশি। তোমাদের বইয়ে লেখা আছে গামা গুণ খাড়া, ঢাল বেশি মানে তো বেশি খাড়া, সেটা রুদ্ধতাপীয় ঢাল সমষ্ণর চেয়ে বেশি হয়, কতটুকু বেশি, গামা গুণ বেশি, গামা গুণ বেশি। একবারে যদি আমি লিখি তাহলে ডিপি বাই ডিভি কিউ ইকুয়ালস টু গামা ডিপি বাই ডিভি টি। ঠিক আছে, ঠিক আছে, বুঝছো, বুঝছো, ওকে 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 ওকে। তাহলে এই যে সমষ্ণ প্রক্রিয়াটা তো আমি আঁকাইলাম, রুদ্ধতাপীয় গ্রাফটা কিরকম হবে, রুদ্ধতাপীয় গ্রাফ হবে বেশি খাড়া, ঢাল বেশি হবে, বেশি খাড়া হবে, এরকম হবে, এটা হবে রুদ্ধতাপীয় গ্রাফ। ওকে, বুঝছো, বুঝছো। তোমাকে যদি প্রশ্ন করি সম আয়তনের গ্রাফ কেমন হবে, সম আয়তনের গ্রাফ, সম আয়তনের গ্রাফ হবে এইরকম, যেখানে আয়তন সমান, দেখো আয়তন কিন্তু চেঞ্জ হচ্ছে না, ভি মানে কি আয়তন না, এই রেখাটা কি আয়তন না, যদি এটা গ্রাফটা চেঞ্জ হয় তাহলে তো আয়তন চেঞ্জ হয়ে যাবে, এটা দেখো খাড়া আছে মানে আয়তনটা চেঞ্জ হচ্ছে না, আয়তনের ভ্যালু কিন্তু ওই সেম থাকবে সবসময়। যদি বলি সমচাপ, 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 সমচাপ কিরকম হবে, সমচাপ, সমচাপ হবে এই যে এই রকম, যেখানে এই রকম, যেখানে চাপের মান সবসময় কনস্ট্যান্ট। তাহলে সমচাপে, সমচাপে, সমচাপে কি হয়, যদি আমি লিখি সমচাপ, সমচাপ, সমচাপে ডিপি বাই ডিভি, পি লিখলাম, পি মানে চাপ কনস্ট্যান্ট, সমচাপ, এটা কত হবে, সমচাপে দেখো ঢাল, ঢাল কত, ঢাল হলো 0, একদম খাড়া না, এটা আনুভূমিক 0। যদি সম আয়তন হয়, সম আয়তন, তাহলে ডিপি বাই ডিভি, ভি লিখলাম, ভি মানে হলো আয়তন কনস্ট্যান্ট, এটা হবে অসীম, এটা হবে অসীম, এই দেখো
একদম খাড়া উপরের দিকে। ঢাল কত? ঢাল একেবারে অসীম, ঢাল একদম অসীম, যে বাড়তে 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 একদম অসীম হয়ে গেছে এরকম, বুঝছো? তো এইগুলা একটু মাথায় রাখবা, এগুলো একটু মাথায় রাখলেই হলো যে কোন ক্ষেত্রে ঢালটা কিরকম হয়, কোন ক্ষেত্রে ঢালটা কিরকম হয়। বক্স করে দেই, বক্স করে দিই গুরুত্বপূর্ণ তথ্যগুলো, তাহলে তোমাদের মাথায় ধরে রাখতে সুবিধা হবে। এই যে এটা, এই যে এটা, তারপরে এই যে এটা সমষ্ণতে তারপরে রুদ্ধতাপীয়তা ঢাল কিরকম হয়, আর এই দুটার মধ্যে সম্পর্কটা কিরকম, এই যে এইটা, এই ইকুয়েশন থেকে পাবা এটা। আর যে সমচাপের ক্ষেত্রে কি হয়, আর সম আয়তনের ক্ষেত্রে কি হয়। ঠিক আছে, ওকে ওকে। তাহলে এগুলো আমরা বুঝতে পারলাম, তাই না? এগুলো আমরা তাহলে বুঝতে পারলাম যেগুলো কিভাবে কিভাবে হলো। এরপর দেখো, এরপর যদি তোমাকে কখনো প্রশ্ন করে, এরকম প্রশ্ন করে, তাহলে তোমাকে প্রশ্ন এরকম করলো যে রুদ্ধতাপীয় রুদ্ধতাপীয় প্রক্রিয়ায়, রুদ্ধতাপীয় প্রক্রিয়া বানান কি ভাই? প্রক্রিয়ায় হিলিয়াম অক্সিজেন ও হিলিয়াম অক্সিজেন ও মিথেন গ্যাস নিয়ে পরীক্ষা চালানো হলো। পরীক্ষা চালানো হলো কোন গ্রাফ বা কোন লেখ, কোন গ্যাস নির্দেশ করে, এটা বলছে এবং তোমাকে তিনটা লেখ দিয়ে দিছে, তিনটা গ্রাফ দিয়ে দিছে। গ্রাফ তিনটা ধরো এইরকম, গ্রাফ একটা হলো এইরকম, হ্যাঁ বেশি খারাপ আঁকা ফেলছি, গ্রাফ হলো একটা এইরকম, আর একটা গ্রাফ হলো এইরকম, আর শেষ যেটা গ্রাফ সেই গ্রাফটা মনে করো কি দিব, সেই গ্রাফটা মনে করো এইরকম। এটা হলো এ গ্রাফ, আর এটা হলো বি গ্রাফ, আর এইটা হলো সি গ্রাফ। তোমাকে বলছে কোন গ্রাফটা হাইড্রোজেন, কোন হাইড্রোজেন তো নাই, কোন গ্রাফটা হিলিয়াম, কোনটা অক্সিজেন, কোনটা মিথেন। এখন দেখো তোমাকে কিন্তু বলছে রুদ্ধতাপীয় প্রক্রিয়া, রুদ্ধতাপীয় প্রক্রিয়া, রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় দেখো তিনটা গ্রাফের ঢাল তিন রকম। তুমি কি জানো? তুমি জানো ডিপি, ডিপি বাই ডিভি যখন রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় হয়, কিউ কনস্ট্যান্ট থাকে, তখন এটা কত হয়? মাইনাস গামা পিভি, মাইনাস গামা পিভি, মাইনাস গামা পিভি। এখন তুমি একটা নির্দিষ্ট পয়েন্ট, নির্দিষ্ট একটা একটা অবস্থান নাও, ধরো 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 এই যে এইখানে এসে এটা মিলিত হয়েছে না, এখানে এসে মিলিত হয়েছে না, এখানে পি এর একটা মান আছে, এখানে ভি এর একটা মান আছে। তিনটা গ্রাফের ক্ষেত্রেই এই পয়েন্টে পি এর একটা মান আছে, ভি এর একটা মান আছে, নির্দিষ্ট মান আছে। তার মানে এই পয়েন্টে উভয় গ্রাফের জন্যই এই যে পি বাই ভি এটা কনস্ট্যান্ট, পি বাই ভি এর সেম এই পয়েন্টের জন্য, পি বাই ভি সেম। কিন্তু তুমি দেখছো এই পয়েন্টে তিনটার ঢাল সেম না, তিনটার ঢাল কিন্তু সেম না, একটার ঢাল একটু কম, একটা ঢাল একটু বেশি, একটা ঢাল অনেক বেশি। তাহলে কোনটার ঢাল কম বেশি হবে কার জন্য? এই যে এই গামার জন্য। যার গামার মান বেশি তারটা বেশি যে খাড়া হবে, যার গামার মান কম তারটা কম খাড়া হবে। তো দেখো হিলিয়াম, হিলিয়াম এটা কি এক পারমাণবিক, এর গামা কত? 1.67। অক্সিজেন দ্বিপারমাণবিক, এর গামার মান কত? 1.4। আর তারপরে কি আছে? মিথেন, মিথেন হলো বহু পারমাণবিক, সরলরৈখিকও না আবার, তাহলে এটা গামা কত হবে? 1.33। তাহলে গামার মান কার বেশি? হিলিয়ামের বেশি। তাহলে খাড়া কার বেশি হবে? হিলিয়ামের। তাহলে এটা হবে আমাদের হিলিয়াম, হিলিয়াম হবে আমাদের সি। তাহলে আমি লিখে দিই অন্য কোনো কালার দিয়ে, এই কালার দিয়ে, এইটা হবে আমাদের হিলিয়াম। এইটা হবে বি। কোনটা হবে? বি হলো মাঝামাঝি, মাঝামাঝি কোনটা? এই যে মাঝখানে এটার ভ্যালু অক্সিজেন, এটা হবে অক্সিজেন। আর সবচেয়ে ভ্যালু নাকি বেশি, কি বললাম আমি? ওহো আমি ভুল বলছি, ভুল বললাম। এটার ভ্যালু সবচেয়ে কম, গামার ভ্যালু সবচেয়ে কম,
গামার ভ্যালু সবচেয়ে কম মানে ঢাল হবে সবচেয়ে কম, ঢাল সবচেয়ে কম হবে। সো এইটা হবে হিলিয়াম। আই এম ভেরি সরি, এটা হবে হিলিয়াম। কি বলতেছি, মাথা মুথা আউলাই গেছে। 1.33 সবচেয়ে কম মিথেন, সবচেয়ে কম হলো মিথেন, তাহলে সবচেয়ে কম ঢাল হবে মিথেনের। উফ, আর হিলিয়ামের সবচেয়ে বেশি, তা তো ঠিকই লিখছিলাম, তা তো ঠিকই লিখছিলাম, হিলিয়ামের সবচেয়ে বেশি। আর মাঝখানে কি, মাঝখানে হলো অক্সিজেন, মাঝখানে হলো অক্সিজেন। তাহলে মূল সারমর্ম কোনটা? মূল সারমর্ম হচ্ছে, শুধু সারমর্ম হচ্ছে যেটার গামার মান বেশি সেটা বেশি ঢালু হবে। হিলিয়ামের বেশি, তাই হিলিয়াম বেশি ঢালু, অক্সিজেনের মাঝামাঝি, অক্সিজেনের মাঝামাঝি। মিথেনের সবচেয়ে কম গামার মান, তাই মিথেনেরটা সবচেয়ে কম ঢালু। ভাইয়া শুধু ঢাল মনে রাখলেই হবে তো হবে, কিভাবে আসলো তাকে মনে রাখতে হবে না, প্রতিপাদন মনে রাখতে হবে না। প্রতিপাদন জানলে ভালো, না জানলেও কোনো সমস্যা নেই, তবে ফাইনালি যে জিনিসটা আসে সেটা মনে রাখতে হবে। তোমাদের অনেকগুলোর প্রতিবেদন আমি দেখাইও না, যেটা প্রয়োজনও হয় না বোঝার জন্য, তবে কোনোটা দেখাই, কারণ এটা তোমাদের আসলে দেখা একটু দরকার ছিল তাই দেখাইলাম। বাট প্রতিবেদন মনে রাখার কোনো প্রয়োজন নাই, শুধুমাত্র এই যে ফাইনাল যেটা বক্স করে দিছি এগুলো মনে রাখলেই হবে, বক্সগুলো মনে রাখলেই হবে, আর কিছু মনে রাখা লাগবে না। বুঝছো? এই অঙ্কটা বুঝছো কিভাবে হইলো? ওকে 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 ওকে। লাস্ট প্রশ্ন তোমাকে আমি জিজ্ঞেস করলাম, লাস্ট প্রশ্ন, লাস্ট প্রশ্নটা কিরকম? ধরো লাস্ট প্রশ্নটা এরকম, একটা গ্রাফ আঁকাই। এইখানে এটা হলো পি, এটা হলো ভি। অনেক সহজ, অনেক সহজ, এটা এটা খুবই সহজ। এত সহজ করাবো? আচ্ছা চলো করো। এটা একটা গ্রাফ, এটা একটা গ্রাফ, এটা একটা গ্রাফ, এটা একটা গ্রাফ। ওকে, তাহলে কোনটা কোন পদ্ধতি নির্দেশ করতেছে? কোনটা কোন পদ্ধতি নির্দেশ করতেছে? এ, বি, সি, ডি। এখানে চারটা পদ্ধতি আছে। একটা হলো সমষ্ণ, একটা হলো রুদ্ধতাপীয়, একটা হলো তোমার সম আয়তন, একটা হলো তোমার সমচাপ। একই গ্যাস, একই গ্যাসকে তিনটা ভিন্ন ভিন্ন পদ্ধতিতে তোমার বিভিন্ন চাপ দেওয়া হয়েছে, তাপ দেওয়া হয়েছে, আয়তন করা হয়েছে, কিছু একটা করা হয়েছে, একই গ্যাস। তাহলে কোন পদ্ধতি, গ্রাফ দেখে বলো কোনটা কোন পার্টটা কোনটা বোঝাচ্ছে। এটা অনেক সহজ। দেখো প্রথমত সবচেয়ে চোখের দেখা কি দেখতেছো, এটা খাড়া উপরে দিকে গেছে। এই পুরা গ্রাফটায়, এই পুরা গ্রাফটায় ভি এর মান কনস্ট্যান্ট, তাহলে এটা হলো সমচাপ, ডি হচ্ছে সমচাপ, ডি হচ্ছে সমচাপ। তারপর এখানে কি দেখো তো, এই যে সরি কি বললাম, না না দাঁড়াও, মাথা মাথা হ্যাং হয়ে যাচ্ছে কেন? ওকে, দেখো পুরা জায়গায়, পুরা জায়গায় আয়তনটা সমান। এই যে আয়তন, এই যে ভি এর মান, আয়তনের মান কিন্তু চেঞ্জ হচ্ছে না, এখানেও ভি এর মান সেম, এখানেও সেম, এখানেও সেম, এখানেও সেম, এখানে সেম, পুরা জায়গায় ভি এর মানটা সেম। তো এটা হচ্ছে সম আয়তন। আচ্ছা, আবার এই যে পুরা লাইনটা সবুজ, এই পুরা লাইনটায় পি এর মান সেম। দেখো পি এর মান সেম পুরা জায়গায়, ধরো এটা হলো ভি নট, এটা হলো পি নট, পুরা জায়গায় পি এর মান সেম, এখানে 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 তুমি যেখানেই বলো পি এর মান সব জায়গায় সেম। তাহলে এই যে সি, যেটা সি কোনটা, সি হলো সমচাপ, সি হচ্ছে সমচাপ। তারপরে এই যে এইটা যেটা, একটা ঢাল কম, একটা ঢাল বেশি, কোনটা ঢাল বেশি হবে? রুদ্ধতাপীয় ঢাল বেশি হবে। কেন? কারণ রুদ্ধতাপীয় ঢাল গামা গুণ বেশি খাড়া হয়। তাহলে যেটা বেশি ঢালা সেটা হবে বি, আর যেটা কম ঢালা সেটা হবে সমষ্ণ, সেটা হবে এ। বুঝছো? তো এইভাবে তোমরা গ্রাফ দেখে আইডেন্টিফাই করতে পারবা যে কোনটা কি পদ্ধতি বুঝাচ্ছে। বুঝছো? আচ্ছা, তো আজকে এই পর্যন্তই থাক। তোমাদের আর 2টা ক্লাস লাগবে, 2টা ক্লাসই সব শেষ হয়ে যাবে। ভালো থেকো, সুস্থ থেকো, তারপরে আর কি করবা, ঘুমাও, খাও, ভালো মতো এক্সামের প্রিপারেশন নাও, আর সময়কে ভালো মতো কাজে লাগাও। আসসালামু আলাইকুম, আমি ছিলাম তোমাদের পারভেজ ভাইয়া, দেখা হবে আবার। বাই বাই বাই।